আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা। আজকে আমরা অনলাইনে মিলিত হয়েছি এই আলোচনা আহ, করার জন্যে। তো এখন আমাদের এই করোনা কালে যেই অভূতপূর্ব এবং একটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা অলরেডি ঘটে গেছে, এটা ইউএস এর মিনিয়াপলিসে। তো এখানে জর্জ ফ্লয়েড নামে একজন কালো আফ্রিকান আমেরিকানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এবং সেটা করছে সাদা সাদা পুলিশরা। তো এই বিষয়টার যে নানাবিধ যেই আহ, দিক, সেটাই আমরা আজকে পর্যালোচনা করব। আহ আমি সঞ্চালনের পক্ষ থেকে তরিকুল হুদা। আমি মূলত চিন্তার ইতিহাস, দর্শন ও রাজনীতি বিশ্লেষক। এর পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ইনিশিয়েটিভের সাথে এবং মুভমেন্টের সাথে আমি যুক্ত থাকার চেষ্টা করি, একজন ইনথুজিয়াস্ট, ইনফ্লুয়েন্সার, অর্গানাইজার এবং পার্টিসিপেন্ট হিসেবে। আমাদের সাথে আজকে আলোচনায় বসবেন তানজিম দোহা। ইউনিভার্সিটি অফ সান হোস থেকে ফিলোসফিতে মাস্টার্স, পরে উনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে অ্যানথ্রোপোলজিতে পিএইচডি সম্পন্ন করেন আর কি। তো তানজিম ভাই, উনি যে বিষয়ে আসলে পিএইচডি বা গবেষণা করছেন, তার মূল বিষয়টা খুবই ইন্টারডিসিপ্লিনারি এবং এটা খুবই ইম্পর্টেন্ট এখনকার পরিপ্রেক্ষিতে। তো মডার্ন সেকুলারিটি ডিসকোর্সে অ্যান্টি ইসলামিজমের ইতিহাস, এটাই হচ্ছে বেসিক্যালি তার মূল গবেষণার বিষয়। তো পলিটিক্যাল হিস্ট্রি, ফেনোমেনোলজি, সাইকোঅ্যানালাইসিস আর ক্রিটিক্যাল রেস থিওরিকে ঘিরে একটা ইন্টারডিসিপ্লিনারি মেথোডোলজির ভিতর দিয়ে উনি সেকুলারিটি এবং ইসলামের তাত্ত্বিক বোঝাপড়া এবং ক্রিটিক হাজির করেন। মূলত এটাই তার কাজ। আমরা অত্যন্ত আনন্দিত আজকে তানজিম ভাইকে সাথে পেয়ে। তো আমি আলোচনাটা সূত্রপাত ঘটাতে চাই যে এই বিশেষ বিষয়টা নিয়ে, যে কিভাবে আমরা আসলে এই ঘটনাটাকে দেখব। এই ঘটনার কিছু দিক আছে, সেটা হচ্ছে আমরা যদি একটু আলোকপাত করি, যে বেসিক্যালি এটা দাস ব্যবস্থার সাথে যুক্ত, এবং এই দাস ব্যবস্থার একটা ইতিহাস আছে। তো আমরা বিচ্ছিন্ন করে এটা পাঠ করতে চাচ্ছি না, যেহেতু আমরা ক্রিটিক্যাল থিওরি বা পর্যালোচনামূলক একটা জায়গা থেকে বিষয়টাকে বুঝতে চাই, সেই হিসাবেই আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। তো আমরা এর ইতিহাস দিকে আলোকপাত করব। মূলত বর্তমানে যেভাবে ঘটনাটাকে পাঠ করা হচ্ছে নানাবিধ জায়গা থেকে, সেটাও আমরা বোঝার চেষ্টা করব, সেগুলাকে একটা আলোচনা এবং বিচার করার চেষ্টা করব। আসলে বিষয়টা কি ছিল, এবং এখানে যিনি মারা গেছেন, যিনি যাকে হত্যা করা হয়েছে, তার পরিচয় কি বা তার আইডেন্টিটি নিয়ে আমরা আলোচনা করব। উনি কি একজন ইতিহাস বিচ্ছিন্ন মানুষ, নাকি আহ নিছকই একজন ব্যক্তি, নাকি তার একটা ইতিহাস আছে, তার কোনো বিস্তারিত, মানে মানে উনি একটা জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন, তার রাজনৈতিকতা কি, এসব নিয়ে আমরা সবকিছু পর্যালোচনা করব। তো আমি আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এখন আমি একটু দোহা ভাইয়ের কাছ থেকে বিষয়টা নিয়ে শোনার জন্য তাকে মাইক ছেড়ে দিচ্ছি, আহ্বান করছি। দোহা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাকে এই আলোচনায় আনার জন্য। আমি খুবই ইন্টারেস্টেড এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি আসলে এখন পড়াচ্ছি মিনিয়াপলিসের খুব কাছে, 40 মিনিট দূরে একটা শহরে, মিনেসোটার স্টেটে। তো 1 সপ্তাহের মতো হয়ে গেছে এখন যে জর্জ ফ্লয়েডকে হত্যা করা হয়েছে। তো সেটার পরে মিনিয়াপলিসে খুব একটা সিরিয়াস এক ধরনের ম্যাস মিলিটেন্সি শুরু হয়েছিল। এটা এখন কিছুটা কমে আসছে, বাট গত 1 সপ্তাহে সারা আমেরিকায় নানান সিটিজে যেভাবে রেসপন্ড করা হয়েছে, সেটা আমি গত 20 বছরে আমেরিকান ইতিহাসে দেখি নাই। এবং থার্ড প্রিসিঙ্ক্ট, যেখানে পুলিশের 3য় স্টেশন মিনিয়াপলিসে, সেটা সেটা পোড়ানো হয়েছে। এবং আমি যখন রাত্রেবেলা থার্ড নাইটে প্রোটেস্টে যখন অবজারভার হিসেবে গেছিলাম এবং ইসলামের দাওয়াত
দেওয়ার জন্য গেছিলাম পানি টানি নিয়ে প্রোটেস্টারকে সাহায্য করার জন্য। তখন যেটা আমি লক্ষ্য করলাম যে অন্তত প্রায় ২০ ২০টা লার্জ মানে ফায়ার টর্চ করা হয়েছে, কতগুলো বিল্ডিং, কতগুলো স্টোর, তারপরে পুলিশ স্টেশন, পুলিশ কার্স। তো একটা ম্যাস লেভেলে পার্টিকুলারলি কালো জনগোষ্ঠীর কাছ থেকে এবং একটা সোমালি মুসলিম পপুলেশন মিনেসোটা, মিনিয়াপলিস এবং সেন্ট পলকে বলা যায় আমেরিকার মোগাদিশু। মানে সোমালিয়ার যত পপুলেশন আছে তার ম্যাক্সিমাম পপুলেশন মিনেসোটা স্টেটে আসার পরে মিনেসোটার পপুলেশনের জায়গা থেকে একটা বিশাল পরিবর্তন হয়েছে। দ্যাট ওয়াজ ইন দ্য 90s। তো আচ্ছা, মিনেসোটার ইন্টারনাল ইতিহাসের একটা দিক আছে যেটা আমেরিকার যারা স্লেভারির মাধ্যমে আমেরিকাতে আনা হয়েছিল, প্লাস ইমিগ্রেন্ট যারা কালো মানুষ সোমালিয়ার থেকে আসছেন, তাদেরও একটা বিশাল ভূমিকা আছে মিনেসোটা শহরে। তো এখানে অনেক মসজিদ, অনেক ইসলামিক স্কুল, অনেক হালাল স্টোরস, একটা ইসলামিক কালচার এখানে আছে আর কি পুরো স্টেটে। সো হ্যাঁ, জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে সারা আমেরিকা এখন জিনিসটা ছড়ায় পড়ছে এক ধরনের আমি এটাকে বলতেছি, যে শব্দটা আমি ব্যবহার করতেছি সেটা হলো এক ধরনের ম্যাস মিলিটেন্সি তৈরি হয়েছে, যেটা ডিফারেন্ট দেন ডেমনস্ট্রেশন অথবা র্যালি অথবা মার্চ। ম্যাস মিলিটেন্সি এটা খুব ইম্পর্টেন্ট আর কি, এই ক্যাটাগরি যেটা আপনি করলেন ম্যাস মিলিটেন্সি, এবং আপনি এটাকে যে অন্যান্য লিবারাল ক্যাটাগরির বিপরীতে স্থাপন করলেন, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আগায় যান ধোয়া ভাই। তো এটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, যখন আপনি যখন সাধারণত আমেরিকাতে একটা ডেমনস্ট্রেশনে যান, সেটা একটা বাম অথবা লিবারাল ডেমনস্ট্রেশন মানে কি, এটা পলিটিক্যাল ডেফিনেশন হলে গিয়া আপনি ডেমনস্ট্রেট করতে যাচ্ছেন আপনার আম, সংবিধান থেকে দেওয়া একটা রাইট, সেটা আপনি ডেমনস্ট্রেশন করতেছেন। আপনার প্রোটেস্ট করার রাইটস লিবারাল স্টেট অলরেডি আপনাকে দিয়ে দিছে। তা আপনার কিছু হইলে আপনি গিয়া র্যালি করতে পারেন, অ্যাসেম্বলি করতে পারেন। এটা হলে গিয়া মানুষ এই জিনিসটা করে, ঠিক আছে? যেটা একটা সিভিল রাইট হিসাবে আমরা কি সিভিল বলতে পারি রাইট, নিশ্চয়ই। সিভিল রাইট প্লাস পিপল বলতে আমরা যেটা বুঝি, পিপল জি, একটা ডেমোক্রেটিক টার্ম। নাগরিক অর্থে। এক্স্যাক্টলি, পিপল অথবা সিটিজেন, যাদের একটা সভারেন্টি থাকবে, তাদের একটা রাইট থাকে, তারা ডেমনস্ট্রেশন করতে পারে, র্যালি করতে পারে, মার্চ করতে পারে। আর এই ঘটনাটা যেটা হয়েছে এটা সেই জিনিস না। এখানে কতগুলো থিওরিটিক্যাল কারণ আছে যেগুলি ঐতিহাসিক। একটা হলো ম্যাস মিলিটেন্সি যখন হচ্ছে, আমি বলতেছি ডেমনস্ট্রেশন না। ডেমনস্ট্রেশন যারা করে, ডেমনস্ট্রেশন করতে হইলে একটা ডেমোক্রেটিক স্টেট করার জন্যে আমেরিকার ইতিহাসে আমরা দেখি যে পিপল হওয়ার জন্যে কৃতদাসদের ধ্বংস করতে হয়। তার মানে রাইটস আদায় করার জন্য লিবারাল রাইটস, আমেরিকান স্টেটের যে ফরমেশন, সেই ফরমেশনটা আনার জন্যে কৃতদাসদের প্রয়োজন হয়। সো এই যে নেসেসারি এলিমেন্ট অফ চ্যাটেল স্লেভারি, এবং এই স্লেভারিটা এখনো আমেরিকার প্রিজন সিস্টেমে যত নাম্বার অফ কালো মানুষ আছে, মোস্ট অফ দেম ফর নন ভায়োলেন্ট পেটি ক্রাইমস, তাদের সংখ্যা স্লেভারির প্রথম দিকে যত স্লেভ ছিল তার থেকে অনেক বেশি। আমেরিকায় যে স্লেভারি শেষ হয়েছে শুধুমাত্র একটা ফর্মাল জায়গা থেকে শেষ হয়েছে। অ্যাকচুয়ালি স্লেভারি ডেফিনেশন আমরা যদি অরল্যান্ডো প্যাটারসন এই ধরনের থিঙ্কারের কাছে যাই, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি স্লেভারি শুধুমাত্র ফর্মটা পরিবর্তন হয়েছে, কিন্তু কন্টেন্ট আকারে স্লেভারি এখনো আমেরিকায় চলতেছে। তো ম্যাস মিলিটেন্সি এই অর্থে যে কালো মানুষরা যখন রেসপন্ড করছে এই জিনিসটা, মেইনলি কালো মানুষরা, এবং যেহেতু এটা মিনিয়াপলিসে অনেক মুসলমান কালো মানুষ ছিল, এবং অন্যান্যরা যারা সাহায্য করতে আসছিল ওরাও ছিল, ইনভলভ ছিল অনেক। তো সেইটা নিয়েও আমরা অনেক আলোচনা করতে পারি, কিন্তু আমি ম্যাস মিলিটেন্সি কয়েকটা কারণে ব্যবহার করতেছি। একটা হলো এটা কোনো লিবারাল রাইটস দেখানোর কোনো মুভমেন্ট না। বেসিক্যালি লিবারালিজমের এস্টাবলিশমেন্ট কিভাবে হয়েছে সেইটার একটা ক্রিটিক আকারে ম্যাসরা হাজির হয়েছে এটা। আরেকটা হলো গিয়া মানুষ মানে পিপল ইজ আ কনস্ট্রাকশন বেসড অন দ্য সোশ্যাল ডেথ অফ দ্য স্লেভ। তো স্লেভ যখন উঠে দাঁড়াইছে, ইট ইজ দ্য অপোজিট অফ দ্য রাইটস অফ দ্য পিপল। স্লেভ বলতেছে যে তার হিউম্যান, সে অলরেডি ডিহিউম্যানাইজড, সো ইট ইজ নট অ্যাবাউট হিজ রাইট, হি ডাজন্ট হ্যাভ রাইটস। কার আছে সেই ফর্মুলেশন, সেই পলিটিক্যাল এপিস্টেমোলজি মাধ্যমে যে পিপলকে কনস্ট্রাক্ট করা,
সেইটার একটা ক্রিটিক হিসাবে এখন আসছে। এই জন্য এটা একটা ম্যাস মিলিটেন্সি। ম্যাস মিলিটেন্সির ব্যাপারে এখানে যেটা খুবই প্রযোজ্য সেটা হলো আম, আপনার রেবেলিয়ন অথবা আপরাইজিং অথবা রায়ট, কতগুলা ভাষা ব্যবহার করা যায়। এটাকে আপনার এটার সঙ্গে অ্যাকচুয়ালি পলিটিক্যাল ফর্ম হিসাবে স্লেভ রিভল্ট যখন হইতো প্ল্যান্টেশনে, ফর্মালি যখন স্লেভারি ছিল, সেই স্লেভারির এগেনস্টে যখন রিভল্ট হইতো, সেই রিভল্ট গুলার স্ট্রাকচারটা এরকম ছিল যে মাস্টারের এগেনস্টে স্লেভদের উঠে দাঁড়ানোর একটা ভূমিকা। কিন্তু এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো স্লেভারি যখন শুরু হয়েছিল, তখন প্রথম দিকে ওয়েস্ট আফ্রিকা থেকে যখন লোকদের কিডন্যাপ করে লুট করে আনা হয়েছিল, তখন সবচেয়ে ডমিনেন্ট মনোথিস্টিক রিলিজন এই স্লেভ পপুলেশনের মধ্যে ছিল ইসলাম। এবং এইটা বলা যায় অ্যাবাউট 30% অফ দ্য পপুলেশন। তার মানে অন্যান্য যত 70% ছিল, আপনাদের মনে হতে পারে আমরা যারা আমাদের আজকে কথা শুনবে এই এই আলোচনাটা, যে হ্যাঁ 30% তার মানে তো অত বেশি মুসলমান ছিল না। এখানে ভুল ধারণা আছে। সেটা হলো 30% অফ দ্য পিপল ওয়ার মুসলিম, রাইট? বাকি যে 70% এদের এদের মধ্যে নানান ধরনের ইন্ডিজিনাস আফ্রিকান ধর্ম ছিল, কিন্তু এটা একটা ধর্ম না, ধরেন কয়েকশো ধর্ম, ঠিক আছে? তার মানে মেজর রিলিজিয়াস প্রেজেন্স অ্যাজ ওয়ান রিলিজন সবচেয়ে বেশি পপুলার ছিল হলো ইসলাম। তার মানে পুরা কালো পপুলেশনের মধ্যে একটা কালচারাল ফিচার হিসাবে ইসলাম সবসময় এখন পর্যন্ত এক ধরনের অ্যাকসেপ্টেবিলিটি আছে এই কালো মানুষদের মধ্যে, যারা আমেরিকায় কৃতদাস হিসেবে আসছে, আনা হয়েছে যাদেরকে। এবং এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যারা ইসলামিক বিশ্বের থেকে যারা এই আলোচনাটা শুনবো, যে কৃতদাস বানানোর প্রসেসের মধ্যে ডি ইসলামাইজেশন একটা কনস্টিটিউটিভ এলিমেন্ট। মানুষ এই আফ্রিকানদের কৃতদাস বানানো মধ্যে একটা রিলিজিয়াস জেনোসাইড হয়েছিল। তার মানে তাদেরকে জোর করে আইডল ওয়ার্শিপিং করানো হইতো। আইডল মিনস জিসাসের ছবি, মাস্টার এর যে ছবিটা, দ্য মাস্টার বিকেম দ্য গড। এই প্রসেসকে অনেক থিওরিটিশিয়ানরা বলে ডি-গডিং। ডি-গডিং ডি-গডিং এর মাধ্যমে সভারেন পাওয়ার হিসাবে যেই মাস্টার দাঁড়াইতে পারছে, সে দাঁড়ায় হইল গিয়ে স্লেভের উপরে পা রাইখা। সেই সিনটা আমরা দেখছি জর্জ ফ্লয়েডকে যখন মারা হইলো, সেম এক্সাক্ট সিন, যে কিভাবে একজন মাস্টার মাস্টার হয় এবং একজন কৃতদাস কৃতদাসের জায়গায় রাখা হয়। এবং এই জিনিসটার সঙ্গে অ্যাকচুয়ালি ডি-গডিং একটা ডিপ কানেকশন আছে। এই কারণেই অ্যান্টি ব্ল্যাকনেস বলতে আমরা যেটা বুঝি, সেটার সঙ্গে ডি ইসলামাইজেশনের একটা স্ট্রাকচারাল সম্পর্ক আছে। তো এই মাস মিলিটেন্সিটা হলো গিয়ে এই ডি ইসলামাইজেশন, ওয়েদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, এই ডি ইসলামাইজেশনের বিরোধী একটা স্ট্রাগল। শুধুমাত্র অ্যান্টি ব্ল্যাকনেসের বিরোধী না, আপনি যখন অ্যান্টি ব্ল্যাকনেসের এগেন্স্ট একটা স্ট্রাকচারাল স্ট্রাগল করবেন, সেইটার একটা কনসিকুয়েন্স হিসাবে ডি ইসলামাইজেশনের এগেনস্টের যে স্ট্রাগলটা, সেটাও থাকবে। আরেকটা খুবই জরুরি তথ্য আমি দিয়ে রাখি, সেটা হলো আমেরিকার প্রত্যেকটা সাকসেসফুল স্লেভ রিভোল্টের মধ্যে ইসলামের ভূমিকা সবচেয়ে বেশি। সবচেয়ে মিলিটেন্ট যারা স্লেভ রিভোল্ট করছে, বুকম্যান থেকে শুরু করে হেইটির, সবাই দে ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য কোরআন এন্ড দ্য সুন্নাহ। এবং বর্তমান সময়ে 60s এর পর থেকে ব্ল্যাক প্যান্থার পার্টি বলেন, ব্ল্যাক লিবারেশন আর্মি বলেন, প্রত্যেকটা মেজর অর্গানাইজেশন, ইভেন সেকুলার ব্ল্যাক অর্গানাইজেশনের মধ্যে যারা সবচেয়ে বেশি প্রধান ভূমিকা ছিল, আমি অর্গানাইজেশন হিসেবে সেকুলার বলতেছি, তাদের মধ্যে সবচেয়ে প্রধান ব্যক্তিত্ব যারা ছিল, তারা সবাই মুসলমান ছিল পার্সোনাল লাইফে। এটা খুবই একটা সিরিয়াস, একটা ইম্পর্টেন্ট একটা ডেটা, ইনফরমেশন, ভেরিফায়েবল ডেটা। এই নানান কারণে আমি বলতেছি, ইটস আ ফর্ম অফ ম্যাস মিলিটেন্সি এগেনস্ট দ্য পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্ট এন্ড দ্য পলিটিক্যাল এপিস্টেমোলজি অফ ইউনাইটেড স্টেটস। এবং এই কারণে আমেরিকান প্রজেক্টের বিরোধী একটা ইন্টারনাল এক ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাইলাম, যেটা মিনিয়াপলিসে আমরা গত আই উড সে অ্যাটলিস্ট 40 বছরে এরকম কোন স্ট্রাগল আমরা আমেরিকার ইতিহাসে দেখিনি। খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আমাদেরকে বললেন তানজিম ভাই, মাশাআল্লাহ। এন্ড আমরা যেটা শুনলাম এটা একটা অভাবনীয়। আমরা যেভাবে আসলে, আমার কথা কি শোনা যাচ্ছে তো, তাই না, পরিষ্কার? জি জি বলুন।
আমরা যেটাকে আমরা মানে স্লেভারি এবং আমেরিকার আহ, কালো মানুষদের যে সংগ্রাম, এটাকে যেই চোখে আপাতত এখন পর্যন্ত আমরা বাংলাদেশে এবং আমাদের আশেপাশের আমরা যারা আছি, আমরা যে মূল যে বয়ানটা আমরা যেটা দেখতে পাচ্ছি, তার ভিতরে এই কথাগুলি কখনো আসে নাই। তো এই কথা বলার ভিতর দিয়ে আমি একটু হিস্ট্রিতে মানে ব্যাক অ্যান্ড ফোর্থ করবো আর কি, আগে পিছে গিয়ে আপনার সাথে হিস্ট্রিক্যালি কানেক্ট করার চেষ্টা করব। তো আমরা যতদূর জানি, যতদূর যা পাওয়া যায়, এরকম একটা পরিসংখ্যান আছে যে প্রায় 12 মিলিয়ন আফ্রিকান মানুষদেরকে, কালো মানুষদেরকে এই স্লেভারির মাধ্যমে সেই সময়, যেই সময় নিয়ে যাওয়া হয়েছিল আমেরিকাতে, মানে উত্তর আমেরিকায় আর কি। হুম, তো সেটা সেই সময় ছিল যেটা ছিল ক্যাপিটালিজমের উন্মেষকাল। হ্যাঁ, তো পুঁজিবাদের উন্মেষকাল ছিল সেটা। পুঁজিবাদ এখন প্রিমিটিভ মানে অ্যাকুমুলেশনের মাধ্যমে, এটা হুম, মার্কসিয়ান একটা টার্ম, যখন হুম, পুঁজি ভবন জি, জি, শুরু হচ্ছে, সেই সময় ইতিহাসে ঘটনাগুলি ঘটতেছিল। হুম, তো আমি যেটা বলছিলাম দৃষ্টিভঙ্গির কথা, তো আমরা মূলত মূলত আমাদের ভিতরে যারা এই জিনিসগুলিকে দেখছি, নানাভাবে বলছি, বিবরণ দিচ্ছি, বর্ণনা করছি, তারা সব সময় মোটা দাগে আপনি যে আলোচনাগুলি করলেন এই পর্যন্ত, দুইটা ঘরানাতে তারা দেখছে, দুইটা পদ্ধতিতে তারা দেখার চেষ্টা করছে। একটা হলো বেসিক্যালি তারা মনে করছে যে এই যে নাগরিক, এই যে সিভিল রাইটস, এই যে ইউনিভার্সাল নাগরিক, হ্যাঁ, মানে একটা দেশের নাগরিক মানে সে সবকিছু, সে সেই নাগরিকত্বের ভিতরে, নাগরিকতার ভিতরে তার মানে সবকিছু মীমাংসা হয়ে গেছে আর কি। তার সমস্ত ট্রমা, তার জীবনের সমস্ত ক্রাইসিস এই নাগরিকতার ভিতর দিয়ে মীমাংসিত, এই সাংবিধানিক আইনি ক্যাটাগরির ভিতরে এটা মীমাংসিত হয়ে যায়। আরেকটা যে জিনিসটা আমরা দেখছি, স্লেভারিকে সাধারণত অনেকে অর্থনৈতিক ক্যাটাগরিতে একদম রিডিউস করে এটাকে বিচ্ছিন্নভাবে দেখার চেষ্টা করেন। এটাও বেসিক্যালি একটা মার্কসিয়ান প্যারাডাইমের একটা বিষয়। তো আমরা আমাদের এখানে তথাকথিত প্রগতিশীল যারা যারা এখন জর্জ ফ্লয়েডের এই নির্মম হত্যাকাণ্ড নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন বা তাদের মনোভাব ব্যক্ত করছেন, তাদের ভিতরে ঘুরে ফিরে এই জিনিসগুলাই, এই ভ্রান্তিগুলাই, আমি বলবো এগুলি তাত্ত্বিকভাবে খুবই ভুল। আমি আসলে তাদের দোষ দেই না, কারণ এটা আসলে ভুল না, এটা আসলে তাদের প্যারাডাইমের বৈশিষ্ট্য, তাদের মেথোডোলজির একদম আকর বৈশিষ্ট্য, কোর মানে ক্যারেক্টারিস্টিক্স। ভুল মার্কসের নিজের ভিতরেও আছে, সেই দিকে আমরা আস্তে আস্তে যাব। এই মুহূর্তে আমি এইটুকু বলতে চাই যে প্রথমত যখন স্লেভারি শুরু হয়েছিল এবং সেই সময়কার সেই কটন ইন্ডাস্ট্রি এবং আদার্স যে ইন্ডাস্ট্রিগুলি ছিল, কৃষি, বিশেষ করে কৃষির মধ্যে মানে এই দাসদেরকে নিয়োজিত করা হতো এবং বিমানবীকরণের মাধ্যমে। তো হুম, আমরা যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম যে ইসলাম মানে তাদের এই যে অ্যালিয়েনেশন, তাদের যে হুম, ডিহিউম্যানাইজেশন প্রক্রিয়া, এর ভিতরে শুধু এই মানবিক দিক, মানে তারা তাদের পরিবার, তাদের বসত বাড়ি, ভিটা মাটি থেকে বিচ্ছিন্ন হচ্ছে, তাদের আশপাশ থেকে মানে ইকোলজি থেকে বিচ্ছিন্ন হচ্ছে তা না, তারা তাদের কোর বিশ্বাস সেখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে। পরে তানজিল ভাই নিশ্চয়ই আর আরো আলোচনা করবেন যে তাদের নাম পর্যন্ত দিয়ে দিচ্ছে যে তাদের স্লেভ ওনাররা, তারা তাদের নাম পর্যন্ত রাখতে পারছে না। এমন ধরনের বিমানবীকরণ, অ্যালিয়েনেশন ইতিহাসে কোথাও ঘটে নাই। তো আমরা যখন, তানজিল ভাই আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আনলেন যেটা আমাদের মনে রাখতে হবে, আমাদের এই অনুষ্ঠানটা আজকে এটা হচ্ছে একটা মূলত শিক্ষা কার্যক্রম, মানে আমরা শিখছি এখানে, আমরা যেইভাবে দেখছিলাম বিষয়গুলিকে, বিষয়গুলি আসলে এরকম না। তো এই যে বিমানবীকরণের আরেকটা মূল উপাদান হচ্ছে যে তাদেরকে তাদের নাম, তাদের ধর্ম, তাদের বিশ্বাস, তাদের নীতি নৈতিকতা সবকিছু থেকে বিচ্ছিন্ন করে ফেলা হলো। এবং এই বিচ্ছিন্নকরণ হলো পুঁজিবাদের প্রারম্ভিক, শুধু না, পুঁজিবাদের এই যে আমরা বলি কমোডিটির যে সূত্রপাত, যে শুরু, পুঁজির শুরু এখান থেকে। মানে আমরা যদি তাহলে দেখি, তাহলে দেখবো বিশ্ব ঐতিহাসিকতার ভিতরে আমরা যদি আফ্রিকান মানুষদের দাস ব্যবস্থাকে না বুঝি, তা আমরা বিশ্ব ইতিহাসকেই বুঝবো না। তো জি, এই প্রসঙ্গে আমি আরো কিছু জানতে চাচ্ছি তানজিম ভাইয়ের কাছে, বিকজ এটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান, মানে ইতিহাসের একটা বুনিয়াদি উপাদান। আচ্ছা তানজিম ভাই, প্লিজ গো হেড।
জি, আপনার আসলে আম অনেকগুলা প্রশ্ন এখানে। এট লিস্ট ব্রডলি ৩ টা বা ৪ টা প্রশ্ন। তো আমি একটা করে আসতে চেষ্টা করি আরকি। ১ম প্রশ্নটা হলো আম একটা সাংবিধানিক এবং সিটিজেনশিপ এর প্রশ্ন। আ এইখানে কালো মানুষরা অন্যান্য সব রকমের মানুষ থেকে আলাদা। শুধুমাত্র সাদা মানুষ না। আমরা যারা বাংলাদেশী বা ধরেন আরবি দেশী, আরবি অথবা অন্যান্য দেশের লোকজন, আমরা যখন আমেরিকাতে আসি, আমরা একটা মাইনরিটি হিসাবে গণ্য করা হয় এবং we are considered minority এবং আমাদের কোনো রাইটস এর ভায়োলেশন হইলে সেটা মাইনরিটি রাইটস এর একটা সিভিল রাইটস এর মতো মুভমেন্ট হয়ে আমরা আমাদের রাইটস টা পাওয়ার একটা চেষ্টা করি আরকি। সেটার জন্য আমরা ডেমনস্ট্রেশন করি, র‍্যালিতে যাই, পারমিশন নিয়া সিটি অফিস দখল করি, এটা করি, সেটা করি। এইজন্য আমি বলতেছিলাম যে এই ব্যাপারটা আসলে একটা ভিন্ন ক্যাটেগরির জিনিস। এটা কোনো মাইনরিটি রাইটস এর প্রশ্ন না। লিবারাল রাইটস এক্সাক্টলি, পাওয়ার প্রশ্ন। এক্সাক্টলি। তো আমাদের যে দুনিয়াটাও তো একটা কনস্ট্রাকশন। মডার্ন দুনিয়ার যে কনস্ট্রাকশনটা, সেই কনস্ট্রাকশনটা সম্ভব না উইথআউট চ্যাটল স্লেভারি। এবং এইটা ক্যাপিটালিজমটা পরের প্রশ্ন। সেটা আমি আসবো মার্কসিজমের প্রশ্নটা। খুব জরুরি প্রশ্ন অ্যাকচুয়ালি। সো এই কারণে আমি বলতে চাইতেছি যে মাইনরিটির আ দাস বিরোধী সংগ্রাম, মাইনরিটি রাইটস এর সংগ্রাম ২ টা ২ জিনিস। ট্যাকটিক্যাল প্রশ্নে হয়তো সিভিল রাইটস একটা মুভমেন্ট হইছে 60s এ, হিউম্যান রাইটস এর একটা মুভমেন্ট হইছে পরে, রাইট? কিন্তু ওগুলি সবকিছু ট্যাকটিক্যাল প্রশ্ন। আল্টিমেটলি ব্লাক পপুলেশন একটা ক্যাপটিভ পপুলেশন এখনো। ইদার এটা একটা গেটো ইকোনমির মধ্যে বাস করা জোর করে ফরমাল ইকোনমি ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজড সারপ্লাস পপুলেশন যারা ওয়েজ লেবার এর মধ্যে সাবসুমড হতে পারছে না। তারপরে ধরেন যারা একটা প্রিজন ইকোনমির মধ্যে থাকতে হয়। প্রিজন ইকোনমির আমি বলতেছি এট লিস্ট 80% এরকম একটা মানে এক্সট্রিমলি ডিসপ্রপোর্শনেট নাম্বারস হলো গিয়ে কালো মানুষরা এবং প্রিজনের বিশাল পপুলেশন অ্যাকচুয়ালি মুসলিম। তো আমাদের যাদের মধ্যে একটা উম্মাটিক আ এক ধরনের এথিক্স থাকবে। আমাদের obviously এই জিনিসটা চিন্তা করা উচিত। এবং শুধুমাত্র এটা মাইনরিটি রাইটস অথবা সিটিজেনশিপ এর জায়গা থেকে দেখলে অ্যাকচুয়ালি এটা ইসলাম বিরোধী একটা মেথড। এবং সেই কারণে আমাদের জন্য খুব এটা কেয়ারফুল থাকতে হবে। এভরিথিং দ্যাট উই ডু ইট মাস্ট প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো এইজন্য আমার অবশ্যই। জন্য একজন বিলিভার হিসাবে আ এটা খুবই জরুরি যে এটা ঠিকমতো দেখা। এটা জাস্ট আমার চয়েস না। আমরা রাজনীতি করি বা আমাদের রাজনৈতিক এনালিসিস কখনো ভিত্তি করবে না একটা বামপন্থী সলিডারিটির জায়গা থেকে শুধুমাত্র। জোর করে সলিডারিটি করব, রাইট? সেটা না। আমাদের জায়গাটা হবে কোন জিনিসটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি খুশি হবে। সো এই জায়গা থেকে যখন আমরা দেখব we have to go towards the truth of the matter এবং এইটা কখনোই সম্ভব না যদি আমাদের নিজেদের সিটিজেনশিপ এর স্বার্থে আমরা পুরা জিনিসটা শুধুমাত্র একটা লিবারাল স্টেট এর মাইনরিটি রাইটস এর জায়গা থেকে দেখি। কারণ লিটারালি এটা সত্যি কথা না। আরেকটা হলো গিয়ে ইসলামের একটা টার্ম আছে, মুদাজ্জিন, which is the concept of domesticated Muslim. আপনি আর আমি যখন উত্তর আমেরিকায় আসবো, বাঙালিরা যখন উত্তর আমেরিকায় আসবে, যারা যদি মুসলমান হয়, অন্যান্য সব মুসলমানরা যখন যারা ক্রীতদাস হিসাবে জোর করে আনা হয় নাই, তারা নিজেরাই গেছে। হয়তো আমাদের কলোনিয়াল কারণের কারণে আমরা দেশ ছাড়ছি হোয়াটএভার। কিন্তু আমরা এখানে আসছি, রাইট? আমরা তো অন্যান্য জায়গায় হয়তোবা যাইতে পারতাম। আমাদের চয়েস ছিল। তা আমরা যখন এরকম একটা জায়গায় আসছি যেখানে সবচেয়ে অরিজিনালি সবচেয়ে সিরিয়াস ক্রাইম হিউম্যানিটির এগেইনস্ট এ করা হইছে এবং একটা কনস্ট্রাকশন অফ আ সোসাইটি বেসড অন আইডোলাট্রি, শিরক। সেই সোসাইটির কনস্ট্রাকশন এ আমরা যখন থাকি, আমাদের ইসলামের জায়গা থেকে কিছু রুলিংস আছে যেটা আমাদের থাকতে অ্যালাউ করে। যেখানে আমাদের ধর্ম অ্যাকচুয়ালি করা যায় না ঠিক মতন। মানে যেই জায়গায় ফোর্সফুলি আইডোলাট্রি করা হচ্ছে কালো মানুষদের প্রতি যারা মুসলমান ছিল ম্যাক্সিমাম। সেইখানে আমাদের কি রিজনিং থাকতে পারে যে আমরা এখানে থাকবো? আমরা যদি মুদাজ্জিন হিসাবে থাকি তার মানে আমরা ডোমেস্টিকেটেড যারা ইসলাম এবং যাদের মধ্যে ইজ্জা নাই। তারা এখানে নিজেরা একটা সেকেন্ড ক্লাসের মতো থাকতে চাচ্ছে এবং পার্সোনাল কারণে সেলফ গ্র্যাটিফিকেশন কারণে আমেরিকান ইকোনমিকে ইউজ করে নিজের জন্য আগায় যাচ্ছে। সেটার মধ্যে কোনো ইসলামিক ভূমিকা নেই। এটা কোনো ইসলামিক কারণ হইল না। আরেকটা রুলিং হলো গিয়ে আপনি যদি এরকম একটা অবস্থায় আপনি ইসলামিক দেশে যাইতে পারেন, then you should make হিজরা। এটা মুহাজির হিসাবে
You have to leave. If you stay in this society, then you have to struggle against the chattel slavery structure. তো এই কারণে একটা হলো আপনি দাওয়াত দিতে হবে এবং আপনার জানতে হবে যে আপনি ইসলামের দাওয়াত দিয়ে সোসাইটিকে চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এটা শিওর হন যে আপনি দাওয়াত দিয়ে সবকিছু চেঞ্জ করতে পারবেন না, তখন আপনার জন্য স্ট্রাগল করাটা অব্লিগেশন। খুবই সুন্দর বলেছেন আপনি। তো এই মুহূর্তে আমি জাস্ট আপনাকে একটা পয়েন্ট দিয়ে সাপ্লিমেন্ট করব এবং আমাদের শ্রোতাদেরকেও, সেটা হচ্ছে যে আইনগতভাবে আমাদেরকে এরকম কিছু ধোঁকার মধ্যে আমরা সবসময় থাকি। এটা হচ্ছে আমাদেরকে বলা হয় যে 1860 বা 65 সালে স্লেভারি অ্যাবলিউশন হয়েছিল, রাইট? এরকমই তো বলা হয় না? এটা আসলে একটা আইন করা হয়েছিল, কিন্তু স্লেভারির আরো দগদগে রূপটা আমরা কিন্তু তারপরেই দেখি সেগ্রেগেশনের পিরিয়ডে। হ্যাঁ, এক্স্যাক্টলি। লিঞ্চিং, জিম ক্রো, সেগ্রেগেশন, এক্স্যাক্টলি। নানান কতগুলো স্টেট এবং ক্যাটাগরি আছে। জি, সাপ্লিমেন্ট করি আপনাকে আবারও তানজিম ভাই, যে আবার আমি আইনের কাছেই ফিরে যাই আর কি। তো যেমন আমরা ওই 1865 দাস প্রথা তথাকথিত অ্যাবলিউশনের পরে যখন এই সেগ্রেগেশন পিরিয়ড শুরু হলো, তখন ফেডারেল ল এবং বিভিন্ন স্টেট লতে বলা ছিল যে সেপারেট বাট ইকুয়াল, মানে তারা আইনগতভাবে কালো মানুষকে ইকুয়াল বললো, কিন্তু ওই সেগ্রিগেশনের জন্য তারা তাদেরকে বললো যে তোমরা সেপারেট। এই যে আইনগত ক্যাটাগরিগুলি সম্পর্কে আমাদের খুবই সচেতন থাকতে হবে, এবং এটার পেছনে, এটার মানে তলে যে রাজনীতিগুলি আছে সেগুলোকে আমাদের একেবারে খুলে দিতে হবে। হ্যাঁ, আপনি আবার শুরু করেন। জি, agreed. Legal reform is simply a formulation to reconstitute slavery in a new form. এটা আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক মানে কি বলবো, এভিডেন্স এই ব্যাপারে আছে। আমি এখন দ্বিতীয় প্রশ্ন যাই, সেটা হলো আপনি মার্কসিজম মেথডের কথা বলছিলেন। সেটা হলো অবভিয়াসলি পলিটিক্যাল ইকোনমিটা বুঝা, আমি মনে করি যে কোনো মানুষের যারা ইন্টারেস্টেড এই জিনিসগুলো বুঝা, অ্যানালিটিক্যালি পলিটিক্যাল ইকোনমি তো বুঝতে হবে, সে ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। কিন্তু দ্য পলিটিক্যাল অ্যাজ এ ফর্মুলেশন, সেটার প্রথমে হয় বিফোর দ্য পলিটিক্যাল ইকোনমি অফ ক্যাপিটালিজম। আপনাকে আমি একটা এক্সাম্পল দেই। সেটা হলো যে ধরেন, উইদাউট দ্য কনস্ট্রাকশন অফ দ্য পলিটিক্যাল there is no political economy. So এই পলিটিক্যালটা কিভাবে ক্রিয়েট হয়েছে, সেই ঘটনায় আমি আগে যে জিনিসগুলো মেনশন করছি সেগুলি খুবই জরুরি। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো 1492 তে দুইটা জরুরি ইভেন্ট ওয়ার্ল্ড হিস্ট্রিতে হয়েছিল। একটা হলো গিয়ে আইবেরিয়ান পেনিনসুলা থেকে ইসলামিক সিভিলাইজেশনের ক্রুসেডাররা আইসা যখন প্রথম ইসলামের ডিফিট হয়েছিল ওয়ার্ল্ড হিস্ট্রিতে, দ্যাট ওয়াজ ইন 1492। সেই সেম ইয়ারে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকাকে, যেটা বলে ডিসকভারি বলে আর কি, আমেরিকাতে আসছিল এবং নেটিভ আমেরিকান পপুলেশনের এগেনস্টে যে জেনোসাইডাল প্রসেস, সেই জিনিসটা শুরু হয়েছিল 1492 তে, এবং ইসলাম ইউরোপ থেকে চলে গেল 1492 থেকে শুরু হলো সেই প্রসেসটা। ক্রুসেডাররা আসলো। এই 1492 যে ঘটনাটা, এইটা মার্কসিস্টদের কাছে আমার প্রশ্ন, আপনারা এক্সপ্লেন করেন তো। তখন তো ক্যাপিটালিজম নাই, আপনি কিভাবে এক্সপ্লেন করবেন? সো 1492 থেকে ক্যাপিটালিজমের ইমার্জেন্স ইন দ্য ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকার কনস্ট্রাকশন ইউরোপের কনস্ট্রাকশনের আগে হয়েছে। আমেরিকার জেনোসাইড, আমেরিকার স্লেভ লেবার, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইউরোপের ক্যাপিটালিজম তৈরি করার জন্য। ক্যাপিটালিজম তো অনেক জায়গায় হইতে পারতো, ঘানাতেও হইতে পারতো, হয় নাই কেন? ক্যাপিটালিজম কেন ইংল্যান্ডে শুরু হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ। এইটার প্রশ্ন মার্কসিস্টদের কাছে জিজ্ঞেস করা উচিত। আর এটা যদি আমরা উত্তর না দিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি মার্কসিস্টরা এক ধরনের ভালগার থিওলজিক্যাল অ্যাসাম্পশন করে, সেটা হলো প্রিমিটিভ অ্যাকুমুলেশন, উইদাউট অ্যাকচুয়ালি শোয়িং প্রিমিটিভ অ্যাকুমুলেশন কিভাবে হইল। প্রিমিটিভ অ্যাকুমুলেশন যদি আমরা এক্সপ্লেন না করতে পারি কিভাবে হয়েছে, কোত্থেকে আসছে, দেন দিস ইজ আ থিওলজিক্যাল অ্যাসাম্পশন, মেটাফিজিক্যাল, বাজে মেটাফিজিক্যাল অ্যাসাম্পশন। আপনাকে আমি আরেকটু সাপ্লিমেন্ট করি এখানে, যে আপনার জন্যই ভালো হবে তাহলে এটা আরো আমাদের শ্রোতাদের জন্য বুঝতে। সেটা হচ্ছে যে মার্কস মূলত যখন ফ্যাক্টরি এবং শ্রমিকদের কথা বলছেন,
হুম, তো উনি সম্পূর্ণভাবে হুম, এনস্লেভড মানুষরা যে তাদেরকে কিভাবে ওই কৃষি ব্যবস্থা এবং একদম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের শুরুতে শ্রমিক হিসাবে ঢুকানো হচ্ছিল, এই বিষয়টা কিন্তু মার্কসের পুঁজিতে অনুচ্চারিত রয়েই গেছে। এটা খুবই মানে ইম্পর্টেন্ট, এবং এটা মোটামুটি বহুত আগে থেকেই হুম। এই তথ্যগুলি কিন্তু আমাদের কাছে আছে। জি, আগায় যান ভাই। সো আমার মেইন প্রশ্ন হলো গিয়ে যে আমেরিকা এবং ইউরোপের সম্পর্ক আমাদের বুঝতে হবে। এবং আমি রিসেন্টলি একটা কথা লিখছি আমি যে বাংলাদেশের যেহেতু আমি অনেক আমরা বাংলায় কথা বলতেছি, বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তিত, ইসলামিক পটেনশিয়াল রাজনীতির ব্যাপারে আমরা ইন্টারেস্টেড এবং গ্লোবাল ইসলামিক পলিটিক্স, এথিক্স এগুলি নিয়ে আমরা চিন্তা করি, রাইট? বাংলাদেশে একটা ধারণা আছে এখন যে ইউরোপিয়ান সেকুলারিজমটা খুব বাজে জিনিস, তো আমেরিকান রিপাবলিকানিজমের মাধ্যমে একটা টলারেন্ট সোসাইটি তৈরি করা। এখানে মেইন প্রবলেম হলো গিয়ে ইউরোপিয়ান সেকুলারিজম অ্যাকচুয়ালি রিলাইজ অন আমেরিকান অ্যান্টি ব্ল্যাকনেস। সো অ্যান্টি ব্ল্যাকনেস এর মাধ্যমে অ্যান্টি ব্ল্যাকনেস এবং স্লেভারি অ্যাকচুয়ালি ইউরোপিয়ান সেকুলারিজমকে সাহায্য করছে ইমার্জেন্সের জন্য। এই ঘটনাটাই আমি বারবার বলতে চাইতেছি যে 1492 নেটিভ পপুলেশন এর আরো ১৫০ বছরের মতো পরে স্লেভ পপুলেশন আনা, এখানে প্রিমিটিভ অ্যাকুমুলেশন হওয়া, স্পেসিফিক গোল্ড এন্ড সিলভার ইউরোপের স্পেসিফিক হাতে চলে যাওয়া। তারপরে কারণ আপনাকে আমি একটা তথ্য দেই, 1492 তে ওয়ার্ল্ডের ইকোনমিক স্টেজে ইন টার্মস অফ গ্রোথ ওয়েস্ট আফ্রিকা, মিডল ইস্টের কিছু জায়গা, ভারতের কিছু জায়গা, তখন যে ভারত ইন্ডিয়ান এলাকা, এবং ইউরোপের জায়গায় সবার একটা সমান ইকোনমিক সিচুয়েশন ছিল। যে এই প্রশ্নটা আমি বলতেছি যে ক্যাপিটালিজম কেন ইউরোপে শুরু হয়েছে, এটার উত্তরটা অ্যাকচুয়ালি আপনি পাবেন আমেরিকায়। এটা সেই কারণে এই জিনিসটা একটা যোগাযোগ আছে। সো ইউরোপের ইতিহাসে যখন আমরা পরে দেখব যে সেকুলারিজমের ইমার্জেন্স হয়েছে, ক্রুসেডার ডার্ক এজেস এর এগেনস্টে যে ফিলোসফিক্যাল স্কুল অফ রিজন আসছিল, যেটা অ্যান্টি ক্লারিক্যাল ফিলোসফিক্যাল স্কুল, এনলাইটেনমেন্ট হয়েছে, ক্রিশ্চিয়ান রেফরমেশন যখন হয়েছে, এগুলির সঙ্গে অ্যাকচুয়ালি ব্যাকড্রপ হলো গিয়ে নেটিভ ডিস্ট্রাকশন অ্যান্ড জেনোসাইড, যেটা আমরা ওয়ার্ড চার্চিলের সঙ্গে আলোচনা করে আমরা জানবো, এবং অ্যান্টি ব্ল্যাকনেস, স্লেভারি অ্যান্ড সাবজুগেশনের ইতিহাস এর কারণে এটা ইউরোপকে একটা সেট করে দিছে একটা ইতিহাসের নেক্সট ৫০০ বছরের ইতিহাস তৈরি করার জন্য, যে ইতিহাসের মধ্যে আমরা এখনো আটকায় রয়েছি এবং সেই ইতিহাসের এখন আমরা ক্রাইসিস দেখতে পাচ্ছি। সো ক্যাপিটালিজম অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের বুঝতে হবে, বাট অরিজিনাল সিন অফ মডার্নিটি ইজ অ্যান্টি ব্ল্যাকনেস এবং দ্য জেনোসাইড অফ নেটিভস এবং দ্য কিকিং আউট অফ ইসলাম ফ্রম ইউরোপ ইন 1492। এই তিনটা ইভেন্ট ছাড়া ক্যাপিটালিজম যেভাবে আবির্ভাব হয়েছে সেভাবে হইতো না। এটা আমার জন্য খুব জরুরি একটা একটা রিসার্চার হিসাবে। তো এই আলোচনার এই পর্যায়ে আমি আবার একটু ইতিহাসের দিকে তাকাতে চাই। তো আমরা যদি দেখি যে সেই স্লেভারি অ্যাবলিশন হলো, তারপরে আমাদের এখানে সেগ্রিগেশনের পিরিয়ড শুরু হলো, তখন কিছু বিভিন্ন জায়গা থেকে কিছু আইন, কানুন এসবের মাধ্যমে ইন দ্য মিন টাইম আমরা বলতে পারি আব্রাহাম লিঙ্কন আমেরিকান সিভিল ওয়ার, যেখানে দাস ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। কিন্তু পরবর্তী সময় এই যে আমরা অ্যাপোলোজেটিক হোয়াইট যারা হুম, তাদেরকে মানে কিছু একটা করা, মানে এটা একটা সিম্প্যাথেটিক পলিটিক্যাল ইস্যু আর কি, যে তাদের জন্য সিম্প্যাথি মানে ব্ল্যাকনেসটাকে ইন্টিগ্রেট করা মেইন হুম, স্ট্রিমের মধ্যে। হুম, হুম, তো এই জায়গা থেকে আমরা দেখবো আরো পরে যখন সিভিল লিবার্টি মুভমেন্ট, মার্টিন লুথার কিং উনি আসলেন আরো পরে, তো সেইখানে তার যেই আন্দোলন সেটা বেশ মানে গতি পেয়েছিল, এটা সত্যি কথা। তো হুম, আবার এট দ্য সেম টাইম প্যারালালি আমরা দেখবো যে ম্যালকম এক্স, উনিও নেশন অফ ইসলাম থেকে এমার্জেন্স হলো ম্যালকম এক্স এ, তারপরে উনার ইসলামাইজেশন হলো, উনি হজ করলেন এবং রাইট, কনভার্ট করলেন। হুম, তখন উনি আবার নতুন করে শুরু করলেন, এবং এই দুইজনই পরে অ্যাসাসিনেটেড হলেন। হুম। এই হিস্ট্রিটা, এই বিষয়গুলি যদি আপনি একটু বিস্তারিত বলতেন আমাদেরকে, কারণ আমরা জানি ম্যালকম এক্স এবং এই ইতিহাসের বিষয়গুলি আমাদের অনেক ভাই বোনেরা তারা অত্যন্ত উৎসাহী এসব বিষয় জানতে। এলহাজ এল মালিক শাহবাজ রাহিমুল্লাহ,
শাহিদ, রাহিমাহুল্লাহ। মালকম এক্স, বেসিক্যালি আমি যে ইতিহাসটা আর্টিকুলেট করতেছি যে স্লেভারির প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যেই টেন্ডেন্সি গুলা স্লেভ রিভল্ট তৈরি করছে, সেখানে ইসলামের ভূমিকা অনেক বেশি। হয় ইসলাম নাহলে প্রোটো ইসলাম। ঠিক আছে? ইসলামিক একটা এলিমেন্ট থাকবে কিন্তু ঠিক মতো সম্পূর্ণ হয়তো অর্থোডক্স ইসলামে যায় নাই। যেটা নেশন অফ ইসলামের ভূমিকা ছিল আরকি। আ হ্যাঁ, এবং আল্টিমেটলি ম্যালকম এক্স এর পলিটিক্স ওয়াজ ভেরি ডিফারেন্ট দ্যান মার্টিন লুথার কিং। কারণ মার্টিন লুথার কিং আ ব্লাকদেরকে হাইপার এক্সপ্লয়েটেড হিসেবে চিন্তা করছে। কিন্তু হয়তো ম্যালকম যেভাবে সবসময় অ্যান্টাগনিজম এর ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে পারছিল, আমি ঠিক সিউর না মার্টিন লুথার কিং সেই ব্যাপারটা বুঝতে পারছিল। মার্টিন লুথার কিং এর জন্যে সিভিল রাইটস পাওয়া, একটা নন ভায়োলেন্ট মুভমেন্ট করে আন্দোলন করা, প্রেশার ক্রিয়েট করা খুব ইম্পোর্টেন্ট। কিন্তু পরে ম্যালকম এক্স মারা যাওয়ার পরে মার্টিন লুথার কিং নিজেও বেশ খানিক radicalized হয়েছিল in terms of civil disobedience। কিন্তু সেখানেও তিনি কখনো militant struggle in the full sense was not interested। ম্যালকম এক্স প্রথম থেকেই উনি যে মারা যাবে সেটা প্রেডিকশন করে রাখছিল। উনি যখন ওনার অটোবায়োগ্রাফিতে লিখতেছিলেন, তখন বলছে যে অটোবায়োগ্রাফি বার হওয়ার আগেই আমাকে অ্যাসাসিনেট করা হবে। আম সো এই জিনিসগুলা ম্যালকম এক্স এর জন্য সবসময় ওয়াজ ভেরি ক্লিয়ার এবং সেই কারণে উনি ইসলামিক থিওলজির জায়গাতে একজন শহীদ হিসাবে আমাদের দেখা উচিত আরকি। আম আর আপনার এই প্রশ্নের অন্যান্য কোনো ইনফরমেশন আপনি যদি চান সেটা আমি বলতে পারি। বাট বেসিক্যালি ম্যালকম এক্স কে আমি দেখি একজন আমেরিকান প্ল্যান্টেশন স্ট্রাকচার এর বিরুদ্ধে দাঁড়ানো একটা ফিগার who basically gave his life এবং for the cause of Islam এবং সেটা সে বারবারও বলছে যে সে জীবন দিতে চান মানুষের মধ্যে ব্রাদারহুড তৈরি করার জন্য, ইসলামিক ব্রাদারহুড এবং তার নামের মধ্যে যে এক্স সেটাও একটা খুব ইম্পোর্টেন্ট ব্যাপার। সেটা নেশন অফ ইসলাম ছাড়ার পরেও সে ম্যালকম এক্স নামে কালেক্টিভলি সে বলছে যে আমার ইন্ডিভিজুয়াল প্রবলেম রিজলভ হয়ে গেছে আমার। আমি ইসলাম এলহাজ মালিক শাহবাজ হইছি। কিন্তু আমাদের এই কালো মানুষদের সবার প্রবলেম যতদিন সলভ না হবে ততদিন আমার নামের পিছনে এক্স থাকবে। কারণ ইট ইস আ কালেক্টিভ প্রবলেম যে কালো মানুষদের একটা নিজেদের রিলিজিয়াস আম একটা সাইকো এক্সিস্টেনশিয়াল একটা অ্যাবিলিটি টু হ্যাভ কিনশিপ, রাইট? সো এখানে অরল্যান্ডো প্যাটারসন নামে একজন থিওরিস্ট আছে যে স্লেভারি ক্রীতদাস প্রথাকে অ্যাকচুয়ালি কোনো জাস্ট ইকোনমিক জায়গা থেকে দেখেন নাই। উনি দেখছে কয়েকটা ক্যাটেগরি। একটা হলো গিয়া নেটাল এলিয়েনেশন বলে একটা ফিচার থাকে স্লেভারিতে। যেটা উনি এক্সপ্লেইন করছেন যে যারা স্লেভারিতে আম ক্যাপটিভ হয়ে যায় তারা তাদের আ তারা সম্পূর্ণভাবে নিজেদের কালচার, নিজেদের ইতিহাস, নিজেদের ধর্ম ব্যবস্থা সবকিছু থেকে এলিয়েনেটেড থাকে। সেইটা ধরেন আপনার মার্কসের কনসেপ্ট অফ এলিয়েনেশন কে যদি আপনি একদম ইনফিনিটাইজ করে ফেলেন এবং জীবনের শেষ এবং শুরু সবকিছুই হচ্ছে স্লেভারির মধ্য দিয়ে। আপনি যখন কোন পরিবার হবে আপনার ন ন inability to have a family এবং আপনার বাচ্চা-কাচ্চাদেরকেও জোর করে স্লেভারিতে পাঠানো হবে। এবং আপনার আগের জেনারেশন ancestry ও স্লেভারির মধ্যে ছিল। এই যে natally, right? By birth একটা alienation. This is a very serious এবং rigorous আপনার কি বলবো disarticulation of the human being। আপনি এটা মনে হয় dehumanization আকা আ আ শব্দ ব্যবহার করছিলেন একটু আগে। তো এই কারণে ওই এক্স ইজ দ্য আননোন যে আমি ঠিক জানি না যে আমি কোত্থেকে আসছি এবং কই যাইতে পারবো। এবং এই যে এলিয়েনেশন, এই এলিয়েনেশনটাকে ডিসএলিয়েনেশন করার জন্য যেই রাজনৈতিক ধারা সেটা ম্যালকম এক্স এর জন্য সেটা ইসলামের মাধ্যমেই একমাত্র সম্ভব। আম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনি এলিয়েনেশন বিষয়টা আনলেন এমনভাবে এবং এমন একটা পার্সপেক্টিভ এর ভিতর দিয়ে যে আমরা মানে ধরেন মার্কসিয়ান মেথডে এলিয়েনেশন মানে কি? হ্যাঁ? মানে কমোডিটি আ ভিতরে যে মূল্যটা সেখানে কি লেবার আপনি নিজেই কমোডিটি ধরেন। এক্সাক্টলি হ্যাঁ। তো ওই মার্কস যখন অবজেক্টিভ ভাবে দেখতেছেন, উনি শুধু কমোডিটির মধ্যে লেবারের তৈরি করা, শ্রমিকের তৈরি করা যে মূল্য,
সেটা যে পাচ্ছে না, তার মূল্য থেকে, তার নিজের তৈরি করা শ্রম থেকে সে বিচ্ছিন্ন হয়ে আছে, ফ্র্যাঙ্ক উইল্ডারসন, এই অ্যালিয়েনেশনটা ধরছে। জি ফ্র্যাঙ্ক কিন্তু উইল্ডারসন, যাকে আমরা ইন্টারভিউ করছি আমার মাইলস্টোনস জার্নাল থেকে 2 সপ্তাহ আগে। ফ্র্যাঙ্ক হুম, উইলসনের একটা আর্টিকেল আছে যেখানে সে লেবার ভার্সেস স্লেভারির ব্যাপারে ওনার একটা আর্টিকেল আছে। আর্টিকেলটার নাম গ্রামচিজ ব্ল্যাক মার্কস, এবং গ্রামচির আচ্ছা, জায়গা থেকে যারা মার্কস পড়া ব্ল্যাকনেস বুঝতে চায় তাদের কি প্রবলেম সেটা সে এক্সপোজ করছে। তো ওখানে একটা ফ্রেজ আছে যে একজন শ্রমিক তার এক্সপ্লয়টেশন হয় এবং সে দিনের শেষে যে একটুখানি টাকা পায় সেটা দিয়ে সে রুটিও কিনতে পারে, আবার একটা স্লেভও কিনতে পারে। এক্স্যাক্টলি, So this সুবহানাল্লাহ, is the হ্যাঁ, difference. This is the difference. So a সেটাই মানে, slave is not a worker. Ontologically একটা different subject. এবং slave is more like worker যে গরুর উপরে দাঁড়ায়া চাষ করতেছে, সেই গরুটা হলো slave ধরেন। এক্স্যাক্টলি, খুবই সুন্দর একটা উপমা দিছেন আপনি। তো তার মানে আমরা দেখছি যে অ্যালিয়েনেশনের ভিতরে আম, যে এই ঘটনাটা ঘটতেছে, যে মার্কসিয়ানরা বেসিক্যালি ম্যাটেরিয়াল এলিয়েনেশনটাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, কিন্তু হিউম্যান এলিয়েনেশন, আইডেন্টিটি এলিয়েনেশনের ভিতর দিয়েই যে বেসিক্যালি এই ম্যাটেরিয়াল এলিয়েনেশনটা হলো, তারা বেসিক্যালি এই জিনিসটাকে একেবারেই প্রাধান্য দেন নাই। বেসিক্যালি তারা যেটা করছে ইতিহাসে, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দিছেন আর কি। রাইট, তো যাই হোক, হ্যাঁ, তো আহ, এই পর্যায়ে আমরা যেটা আলোচনাটা নিতে চাই আর একটু সামনে আগাতে চাই, সেটা হচ্ছে যে ইতিহাসে বিভিন্ন জায়গায় বিপ্লবী অবস্থা যেখানে বিদ্যমান, যেখানে আইডেন্টিটি বিচ্ছিন্ন মানুষ এবং তাদের উপরে আধিপত্য বিস্তারের মতো ঘটনা ঘটেছে, সেই জায়গার সাথে আমেরিকার ভিতরে একটা স্ট্রাকচারাল মিল আমরা দেখি। সেটা হচ্ছে যে কোনো একটা পর্যায়ে লিবারাল ভ্যালুস, লিবারাল ভ্যালুস মানে হোয়াইটনেস, হুম, ব্ল্যাক, কালো মানুষদের আবির্ভাব ঘটে। তা আমরা যদি সেটা দেখি যে এইখানেও আমেরিকার মতো এই ইতিহাসের মধ্যে, এই চূড়ান্ত ডিহিউম্যানাইজড ইতিহাসের ভিতরেও একই ঘটনা ঘটেছে, যেটা পরে আস্তে আস্তে কলিন পাওয়েল থেকে বারাক ওবামা পর্যন্ত পৌঁছায়। হুম, তো এই যে লিবারাল একটা মানে এমার্জেন্স ঘটে কোন একটা সময়, এবং যেটা মার্টিন লিউথার কিংয়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল বা তার আগেও শুরু হয়েছিল, আমরা যদি দেখি যে ব্ল্যাকদের মধ্যে যারা কেবল দাস ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে শুরু করেন, তাদের ভিতরে কেউ কেউ তাদের প্রভুদের, কি প্রাক্তন হুম, প্রভুদের বিভিন্ন বিষয়ে তারা এজেন্ট আকারে কাজ করা শুরু করেন, রাইট, নতুন রাইট, শ্রমিক সংগ্রহ, রাইট। নতুন আহ এইসবের ভিতর দিয়ে। তো আপনি এই ধারাটা সম্পর্কে একটু বলবেন, কারণ আমরা বিভিন্ন জায়গায়, এমনকি বাংলাদেশেও এদের একটা প্রাধান্য আমরা দেখি। ভেরি গুড, ভেরি গুড প্রশ্ন, কোয়েশ্চেন। স্লেভারির সময়ও স্লেভ পেট্রোল বলে একটা জিনিস ছিল, যেখান থেকে পুলিশ আসছে। আমেরিকান স্টেটের পুলিশ ফোর্স, ফাইট এগেনস্ট পুলিশ ফোর্স ইজ এ ফাইট এগেনস্ট দ্য স্লেভ ফোর্স। এবং তার মানে স্লেভারি একটা, ধরেন আমরা একটা প্ল্যান্টেশন আছে, সেই প্ল্যান্টেশন একটা মাস্টার থাকে এবং প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট করার জন্য যেই ওয়ার্কাররা থাকে, তো মাস্টাররা যেটা করতো, কিছু কিছু স্লেভদেরকে একটু এক্সট্রা বেতন দিয়া স্লেভদেরকে ম্যানেজ করার জন্য কাজ দিত। এটার নাম হলো গিয়ে স্লেভ পেট্রোল। ঠিক আছে? এই স্লেভ পেট্রোলের কাজে কিন্তু স্লেভরাও নিয়োজিত ছিল। আপনি কি শুনতে পারতেছেন ভাই? সুবহানাল্লাহ, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এই পুলিশ ফোর্সেও তো কালো মানুষরা পুলিশ ফোর্সে আছে, কালো মানুষরা নানান ফোর্সে আছে, আমেরিকার আর্মির মধ্যে ভইরা রয়েছে, রাইট? সে এইগুলি হলে গিয়ে কিভাবে কালো মানুষকে একটা সিস্টেমের জন্য ব্যবহার করা যায়, সেই সেই কাজ সেখানে তো থাকবে। সেটার সঙ্গে তাদের যে এখন তারা স্লেভ নাই, বা তাদের যে নেটাল এলিয়েনেশন নাই, ওয়েলথ দিয়ে কখনো নেটাল এলিয়েনেশন শেষ হয় না। দুনিয়ার খুবই এপিস্টেমিক গুরুত্ব। অ্যারেঞ্জমেন্ট পরিবর্তন না হলে কখনো স্লেভারি শেষ হবে না। সো হ্যাঁ, একটা স্লেভকে আপনি গ্লোরিফাই করে রাখতে পারেন, অসুবিধা নেই, সেটা হইতেই পারে। আম এবং সেই কাজ ফাংশন, স্লেভের বডিকে যেটা বলা হয়, অরল্যান্ডো প্যাটারসন বলছে ইটস আ ফাঞ্জেবল বডি। আপনি যেভাবে সাজাইবেন সেভাবে সাজাইতে পারবেন। ডিএনএ পরিবর্তন করাইতে পারবেন। আমি এটা সোশ্যাল ডিএনএ এর কথা বলতেছি।
এবং সেটাই তো করা হয়েছে। আপনি ধরেন একটা আফ্রিকার থেকে আপনি মিলিয়ন্স অফ লোক নিয়ে আসছেন, তাদের নাম আপনি দিচ্ছেন পাওয়েল। আপনি আফ্রিকায় কোনো পাওয়েল নামের লোক চিনেন? সুবহানাল্লাহ, সেটাই, এক্স্যাক্টলি। ঠিক আছে না? তার নাম হয়তো ছিল মালেক শাহবাজ। ঠিক আছে না? সে হয়তো আসছে একটা আম আরেকটা একটা ইতিহাস থেকে। সেটার আপনার নাম দিছেন জ্যাকসন, পাওয়েল, হ্যাঁ? আ রাইস, হোয়াটএভার। সো কিং। এই যে মার্টিন, এগুলি তো মানে একটা আজগুবি ব্যাপার বেসিক্যালি। আপনি যদি রিয়েলি চিন্তা করেন, এই জিনিসটা হইলো কেমনে? মানুষের সোশ্যাল ডিএনএ ইঞ্জিনিয়ারিং করে চেঞ্জ করা হইছে। সো হ্যাঁ, অ্যাবসোলিউটলি এগ্রিড। এইজন্যই আমি বলতেছি যে পুলিশ ফোর্সে তো সব পুলিশ ফোর্স তো আর সাদা না, রাইট? এখানে কালো পুলিশরাও আছে। বাট দে আর পারফর্মিং দ্য সেম ফাংশন এবং আম আ কালো বডির ফাঞ্জিবিলিটি, অরল্যান্ডো প্যাটারসন এটাকে বলে ফাঞ্জিবিলিটি। তার মানে হচ্ছে মোল্ডেবল বডি। ইট ক্যান বি ইউজড ফর এনিথিং অ্যান্ড এভরিথিং। এটা স্লেভরিকে আরো প্রুফ করা হয়, করা গেল। না আমেরিকার এম্পায়ার চালাইতে হইব? আমি একটা আমেরিকার ওয়ার অন টেরর করুম। এই ওয়ার অন টেরর করতে হইলে আমার প্রেসিডেন্টের নাম বারাক হোসেন ওবামা হইলে ভালো হবে আরকি। লেটস ইউজ দ্যাট। এটাও একটা বেসিক্যালি স্লেভারির ক্যাটেগরি অ্যাজ অ্যান অ্যাবস্ট্রাকশন। হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন এ বললাম আমি কথা। পারফেক্ট। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আমরা বুঝতে চাচ্ছিলাম। এটা আসলে এই জিনিসটা টোটালি হোয়াইটনেস এর যেই স্ট্রাকচার, সেটারই ইনএভিটেবল এলিমেন্ট আরকি। সেই আকারেই তারা আসছে এবং সোসাইটিতে ফাংশন করছে। তো এই পর্যায়ে আমি একটু জানতে চাবো এই আন্দোলনের আরেকটু গভীরে জানতে চাবো যে এই আন্দোলনের স্পেসিফিক দাবিগুলো কি? তারা কি চাচ্ছেন যে এই যে স্লেভ ক্যাচার, মানে হুম। আমেরিকার পুলিশ, তারা যে এই তথাকথিত জুডিশিয়ারির রক্ষক এবং মানে একদম ন্যায়নিষ্ঠ ব্লা ব্লা ব্লা, এই যে এই ধরনের সুপারম্যান টাইপের যে তাদের ভাবমূর্তি আমরা দেখি, আমরা ছোটবেলা থেকে, হ্যাঁ, ওই যে কি মোটর বাইকে করে দুইটা পুলিশ, কি জানি নাম ওই টিভি সিরিজের, আই ফরগট। চিপস। যাই হোক, চিপস, চিপস, রাইট, চিপস, তারপরে রুকিজ, ইত্যাদি ইত্যাদি, এসব দেখে দেখে আমরা মিডিয়াতে টিভি সিরিজ বা মুভি এসব দেখছি, এখনো দেখতেছি। তো এই যে তথাকথিত স্লেভ, আমি পুলিশ যারা হু আর অ্যাকচুয়ালি স্লেভ ক্যাচার, হ্যাঁ, হুম, হুম। তাদের অ্যাবলিশন বা কি ধরনের দাবি এইবারের এই মিনিয়াপলিস আন্দোলনের মাধ্যমে উঠে আসছে? ও মিনিয়াপলিসের আন্দোলন তো আমেরিকার ২০-৩০ টা শহরে ছড়ায় পড়ছে। এটা কোন জায়গায় যাবে হুম, আমরা জানি না। এখন যেটা করা হচ্ছে এক ধরনের কনস্পিরেসি করা হচ্ছে। বাইরের থেকে কিছু লোক আইনা এক ধরনের প্যাসিফিকেশন লিবারাল এজেন্ডা করে ২ টা সলিউশন করা হচ্ছে লিবারালরা। একটা হলো গিয়ে এডুকেশন সলিউশন, আরেকটা হলো গিয়ে লিগ্যাল সলিউশন। এই ২ টা সলিউশনই মিনিয়াপলিসের সবচেয়ে মিলিটেন্ট যারা ছিল তাদের তাদের সলিউশন না। তাদের সলিউশন হলো গিয়ে পুলিশ ফোর্স ধ্বংস করা, আমেরিকাকে ব্যস্ত রাখা। আমেরিকান স্টেটকে ডিসরাপ্ট করা এবং স্ট্যাটাস কো লাইফকে ডিসরাপ্ট করা। In order to think about something much different and bigger than একটা লিগ্যাল রিফর্ম। সো এই জিনিসটাকে সলভ করা হবে এট বেস্ট লিবারালরা চেষ্টা করবে পুলিশগুলাকে প্রসিকিউট করে হয়তো লাইফ সেন্টেন্স বা হোয়াটএভার দে আর এবল টু ডু। আরেকটা হলে গিয়ে লোকালি কিছু কিছু ছোটখাটো উইন হয়েছে। আই এম নট সেইং যে এই জিনিসগুলো খারাপ, এগুলো ভালো, বাট দিস ইজ নট দ্য এন্ড অফ পলিটিক্স ফর আ লট অফ দ্য যারা ম্যাস মিলিটারির মধ্যে ইনভলভ। এবং ওদের ওই কিছু কিছু স্টেপের মধ্যে এটাও আছে যে পুলিশকে ডিফান্ড করা, যেমন প্যালেস্টাইনে আমরা বিডিএস মুভমেন্ট থাকে না, সেরকম হ্যাঁ, হ্যাঁ, পুলিশকে ডিফান্ড করা, যারা পুলিশের মধ্যে টাকা দেয়, পুলিশের ফান্ডিং রাখে স্টেট, যেসব ইউনিভার্সিটি এবং স্কুল ডিস্ট্রিক্টরা পুলিশ থেকে হেল্প নেয়, তারা বলবে যে আমরা পুলিশ রাখবো না। বাট ইউ নো হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট ওরা কি করবে, স্টেট পুলিশ না নিয়ে প্রাইভেট পুলিশ হায়ার করা শুরু করবে, রাইট? সো এটা লাভটা কি হলো? এক্স্যাক্টলি, If the society এক্স্যাক্টলি। is still a slave society, the police also will only change its form. এটার মধ্যে কোনো মেজর কোনো আমি চেঞ্জ দেখি না আরকি। বাট আপনি একটা পলিটিক্যাল উইন হিসাবে আপনি দেখতে পারেন যে একটা ইন দ্য মিন টাইম একটা কিছু একটা অ্যাচিভমেন্ট এর মতো হইলো, যাতে মুভমেন্টটা অনগোয়িং থাকে। এবং মুভমেন্টটা মানে এখন যেটা আমাদের জন্য আমি মনে করি ইসলামিক বিশ্বের জন্য যেটা খুব ইম্পোর্টেন্ট, এবং যারা মুসলমানরা যারা উত্তর আমেরিকা আছে তাদের যে দাওয়ার যে কাজটা এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ইসলাম উইল হেল্প আমেরিকার সবচেয়ে ক্যাপটিভ পপুলেশনের মধ্যে
যারা জেলখানায় যে স্লেভরা আছে তাদের সবচেয়ে প্রিয় ধর্ম ইসলাম। এই জন্য এই পুরো জিনিসটা অ্যাকচুয়ালি দের ইজ এ লট অফ সুবহানাল্লাহ। ইসলামের জায়গা থেকে অনেক খুবই একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আমরা মিনিয়াপলিস থেকে দেখলাম। আমার আরেকটা প্রশ্ন আছে তানজিম ভাই আপনার প্রতি, সেটা হচ্ছে যে আন্দোলনের ভিতরে যেই কনফিগারেশন, মানে এজেন্সির যে কনফিগারেশন, মানে হচ্ছে আপনার যেমন ধরেন এখানে অবশ্যই যারা ব্ল্যাক পাওয়ার, হ্যাঁ, যেমন ধরেন সেই ব্ল্যাক প্যান্থারের সময় সেই ধারাবাহিকতায় যারা আছেন তারা উপস্থিত আছেন, এখানে অ্যানার্কিস্টরা আছেন, এখানে অন্যান্য গ্রুপের অনেকেই আছেন। তো এদের মধ্যে আন্তঃসম্পর্কের বিষয়টা, মানে আমরা এখন আন্দোলন মুভমেন্টের ডিনামিক্সটা সম্পর্কে একটু আলোকপাত করবেন আপনি, এটাই আশা করছি। হ্যাঁ, সো ম্যাস যারা আমি যাদেরকে ম্যাস মিলিটেন্সির অংশ হিসেবে দেখি তাদের অবভিয়াসলি দে ইনফ্লুয়েন্সড বাই ব্ল্যাক পাওয়ারের পরে যে জিনিসটা বের হয়েছিল, ইট ওয়াজ আসাটা শাকুর এবং অন্যান্যরা, সেকু ওডিঙ্গা যে মাত্র রিলিজ হলো, দরুবা বিন ওয়াহাদ, এরা সবাই মুসলমান। শাকুর নামে যারা আসে, they're all from the Black Liberation Army, এবং সালাউদ্দিন শাকুর was the main Muslim militant যার মাধ্যমে ব্ল্যাক লিবারেশন আর্মিটা তৈরি হয়। যখন COINTELPRO, আমেরিকান কাউন্টার ইন্টেলিজেন্স সার্ভিসেস, FBI থেকে যখন কালো মুভমেন্ট গুলার এগেনস্টে সার্ভেলেন্স এবং মিস ইনফরমেশন এবং প্রপাগান্ডা ওয়ারে নামে এবং অ্যাকচুয়াল শুট আউট করা শুরু করে এবং অনেকগুলো ব্ল্যাক প্যান্থারকে হত্যা করা হয়, সেই সময় কিছু কিছু ব্ল্যাক প্যান্থাররা আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং তাদের তাদের ধারণা ছিল যে আমাদের পলিটিক্যাল কিছু, উই ডোন্ট হ্যাভ টু হ্যাভ আ পলিটিক্যাল উইং, যে একটা এটা কমপ্লিটলি জাস্ট একটা আর্মি। এই জন্য ওইটার নাম দেওয়া হয় ব্ল্যাক লিবারেশন আর্মি। সেই ব্ল্যাক লিবারেশন আর্মি শাকুর ফ্যামিলি প্লেড এ ক্রুশাল রোল, এবং শাকুর ফ্যামিলির বেশিরভাগ মানুষ ইদার প্রোটো ইসলামিক, মানে ইসলাম দ্বারা খুবই ইনফ্লুয়েন্সড, ওর প্র্যাকটিসিং মুসলিম, দ্য এন্টায়ারলি। এবং সেই শাকুর ফ্যামিলির একজন ছোট ছেলে হিসেবেই কিন্তু আমরা যারা কালচারালি কিছু জানি অনেকে, যে টুপাক শাকুর নামে যে একজন আর্টিস্ট ছিল, he is the son of Afeni Shakur, and he's the grandson, not blood but grandson of Salahuddin Shakur. So it is a Muslim name which comes from Shakir or Shukur. So anyway, so this is the history. So BLA influence যত পলিটিক্স আছে যেগুলি প্রিজন বেসড এবং প্রিজনের বিরোধী এবং পুলিশ ফোর্স বিরোধী, এদের অনেকেই এই ম্যাস মিলিটেন্সির মধ্যে জড়িত এবং তারা ইনফ্লুয়েন্স নানান ভাবে, এবং দে ডু নট ওয়ান্ট জাস্ট দ্য লিগাল এন্ড দ্য পেডাগজিক্যাল এডুকেশনাল সলিউশন। এই পর্যায়ে আমরা আবার একটু নজর দিব আর একটু খুবই সহজ এবং বেসিক প্রশ্নগুলির দিকে। এই যে আমরা যে ব্ল্যাকনেসের কথা বলি, তো এটা ব্ল্যাকনেসের কথা বললেই আমাদের প্রথমে এক ধরনের কালার ওরিয়েন্টেড, মানে অমুকে সাদা তমুকে কালো, সাদা সুন্দর, কালো অসুন্দর, এই ধরনের অদ্ভুত অদ্ভুত সব প্রেজুডিস চলে আসে আমাদের সোসাইটিতে, আমরা যেটা দেখি। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বাংলাদেশের সোসাইটি এই সমস্ত খুবই মানে নিম্ন শ্রেণীর এই প্রেজুডিস দিয়ে একেবারে বিভক্ত হয়ে আছে এখন, এবং নানাভাবে সামাজিক জায়গায় রেসিজমের এই স্থূল বিষয়টা, এটাকে আমি যদি একটু স্থূল রেসিজম বলি, তো সেইগুলিতে আমাদের সোসাইটি কিন্তু খুবই এফেক্টেড। এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন আশা করি। মানে কালারিজম, কলোনিয়ালিজমের একটা ইম্প্যাক্ট, সেটা তো একটা স্বাভাবিক একটা ন্যাচারাল ইম্প্যাক্ট থাকতেই পারে, বাট ব্ল্যাকনেস জিনিসটা আমরা যেভাবে আলোচনা করতেছিলাম, আমাদের ওই জিনিসটা অ্যান্টাগনিজমের জায়গাটা বুঝতে হবে। সেটা হলো কি, ফ্র্যাঙ্ক উইলসন যে কথাটা বলতেছিল, সেটা হলো কি, ধরেন ক্লাসের বুর্জোয়া ক্লাস এবং প্রোলিটেরিয়ানের মধ্যে যেই কনফ্লিক্টটা, সেটা হলো কি একটা কনফ্লিক্ট, কিন্তু এটা অ্যান্টাগনিজম না, সেটা সিনথেসিস হইয়া একটা নতুন সোসাইটি তৈরি হইতেই পারে ফর দ্য ওয়ার্কিং ক্লাস। কিন্তু ফ্র্যাঙ্ক উইলসন যেটা বলবে, তার মানে স্লেভারি যে শেষ হয়েছে তা তো না। এবং সেই কারণে রেস অ্যাজ এ ক্যাটাগরি, রেস না, ব্ল্যাকনেস অ্যাজ এ ক্যাটাগরি এবং ব্ল্যাকনেসের ফরমেশনে ডি ইসলামাইজেশনের যে প্রসেস, সেই প্রসেসের সঙ্গে হোয়াইট সুপ্রিমেসি এবং সেকুলারিজম, অর্থাৎ সেকুলারিজম এবং
ইসলামের যেই ঝামেলাটা, এটা অ্যান্টাগনিজমের ঝামেলা। এটা কোনো থিসিস কাউন্টার থিসিস কনফ্লিক্ট, তারপরে আপনি একটা সিনথেসিস কইরা আপনি কনফ্লিক্ট রেজলিউশন করলেন, এরকম প্রবলেম না। সো এই কালারিজমের প্রশ্নটা হয়তো একটা কালচারাল ইম্প্যাক্ট হিসেবে আপনার ধরতে পারেন, যে একটা ব্রিটিশরা এসে ডমিনেট করছে, তারপরে স্ট্যান্ডার্ডস অফ বিউটি বা স্ট্যান্ডার্ডস অফ কালার এইসব ব্যাপারে যে আলোচনাটা, কিন্তু সেইটার সঙ্গে কিন্তু আমরা রেস অথবা ব্ল্যাকনেস এবং ডি ইসলামাইজেশন হিসেবে যেগুলি আমরা বলতে চাচ্ছি, সেইটা অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে অন্টোলজিক্যাল জায়গা থেকে। এবং বাংলাদেশে এবং সাউথ এশিয়াতে ব্রডলি একটা টেন্ডেন্সি আছে ব্ল্যাকনেসকে জাস্ট শুধু কালারিজম হিসাবে দেখা, এবং আমি মনে করি এটা খুবই ইনঅ্যাডিকুয়েট একটা ডেসক্রিপশন। এবং ব্ল্যাকনেসকে বুঝতে হলে আমাদের দুনিয়ার শুরু কিভাবে, বর্তমান দুনিয়ার শুরু কিভাবে, ওয়ার অন টেরর অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কৃতদাসদের ডি ইসলামাইজেশন কইরা, সেটা কিভাবে, এই জিনিসগুলো বোঝা আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। খুবই চমৎকার বলছেন, মাশাআল্লাহ। আসলে বিষয়টা হচ্ছে, আমি আপনার সাথে বক্তব্যের সাথে সাপ্লিমেন্ট করি, যে যেমন যেটা বলা হচ্ছে যে অনেকেই বলছেন, একটা হলো সাদা কালোর এর বিষয়টা। সাদা কালো সমাজে নানাভাবে এক ধরনের পোলারাইজেশন করতেছে, এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি করতেছে, মানুষকে প্রতিপক্ষ বানাচ্ছে, এর ভিত্তিতে মানুষকে জাজ করা হচ্ছে। আর এটার একটা আন্তর্জাতিক দিকও আছে, সেটা বাংলাদেশের দিক থেকে আন্তর্জাতিক। সে অনেকে বলা বলি করছে, একদিকে তারা বলা বলি করছে যখন এখানকার লিবারাল সোসাইটি বা ধরেন স্বাভাবিকভাবে সমাজের অন্তর্গত মানুষগুলি, হ্যাঁ, এটা মুসলিম সোসাইটিরই অন্তর্গত, এরা অনেকেই মুসলিমই, তাই না? তো তারা বলছে যে তারা হয়তো এভাবে দেখছে যে হ্যাঁ, কালোরা ওরা তো ক্রিমিনাল, ওরা তো খালি মানে আমেরিকা বা ইউরোপের কন্টেক্সটে, পশ্চিমা দেশের কন্টেক্সটে ওরা তো ক্রিমিনাল, ওরা তো অমুক 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 খালি ক্রাইম করে, এই করে সেই করে, হ্যাঁ, মানে পুলিশ তো তাদেরকে তো মারবেই বা তাদেরকে তো ধরবেই বা তাদেরকে তো জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে আনবেই, এটা তো ভালো। মানে এই ধরনের অদ্ভুত লজিক তারা দিচ্ছে, এটা এই মনোভাব খুবই পরিষ্কার তাদের ভিতরে। প্লাস আরো আছে, যেমন হ্যাঁ, আমাদের কেউ কেউ আবার বলছে, যারা কিনা অতিমাত্রায় লোকাল চিন্তা করছেন, যে তারা বলছে যে হ্যাঁ, সাদা কালো এই বিষয় তো আমাদের ভিতরেও আছে। তো আমরা এত আমেরিকায় কি হচ্ছে না হচ্ছে ওসব দিকে আম, মানে আমাদের অ্যাটেনশন দিয়ে কি লাভ, আমাদের নিজেদের সমস্যাই তো অনেক। এই যে দেখেন বিচ্ছিন্ন ভাবে এবং এট দ্য সেম টাইম এক ধরনের ফ্লাপি, মানে এক ধরনের ইনফ্লেমেটেড, কি বলবো, এখানে ডেমোনাইজেশন করা হচ্ছে। এই যে বিষয়গুলি কিন্তু সোসাইটিতে, এটাই কিন্তু ডমিনেন্ট ডিসকোর্সের অংশ। এটা কোনো কোনো ক্রিটিক্যাল বিষয় না, এটা হচ্ছে আপামর জনসাধারণের ভিতরে এই ধরনের অপধারণাগুলি, ভুল ধারণাগুলি কিন্তু রয়ে গেছে। তো আপনি যেটাকে বলতেছেন, এটা একটা কলোনিয়াল কন্টিনিউটির অংশ, তাই না? তো এই বিষয়ে আরেকটু আলোকপাত যদি করতেন আপনি। জি ভাই, আমি কলোনিয়াল কন্টিনিউর অংশ, প্লাস আমি বলতেছিলাম যে কালারিজম আর অ্যান্টি ব্ল্যাকনেস দুইটা অ্যাকচুয়ালি এক জিনিস না। এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। জি। সো কালারিজম, আমার একটা বায়াস থাকতে, কালোদের নিজেদের মধ্যে একটা কালারিজম আছে, যারা একটু হালকা কালো, যারা একটু গাঢ় কালো, ঠিক আছে, এইসব ব্যাপার স্যাপার আছে। এইগুলি একটা সাইকোলজিক্যাল কোয়েশ্চেন, কালেকটিভ সাইকোলজিক্যাল প্রশ্ন। বাট দ্য মেইন সাইকোলজিক্যাল প্রশ্ন, দ্য মেইন অন্টোলজিক্যাল প্রশ্নের ব্যাপারটা আমি বলতেছিলাম আর কি। সো সেইটা বুঝতে হইলে আমাদের কালো সাদা শব্দই ব্যবহার করেন না, লিভিং ভার্সেস ডেড এভাবে চিন্তা কর। দোজ হু আর লিভিং ভার্সেস দোজ হু আর সোশ্যালি ডেড, তাদের মধ্যে যে অ্যান্টাগনিজমটা, সেই অ্যান্টাগনিজমটা একটা দুনিয়া তৈরি করে, এবং সেই দুনিয়ার মধ্যে আমরা আছি। সেই দুনিয়ার যারা সিটিজেন, তাদেরকে ডেড এর এগেনস্ট, তারাও লিভিং অথবা হাফ লিভিং, তাদেরকে ডেড এর এগেনস্টে দাঁড়ায়, ডেড বডির উপরে, কর্পসের উপরে দাঁড়ায় তাদেরকে সিটিজেন হইতে হয়। সো এটা হলো অ্যান্টাগনিজমের প্রশ্ন, যে কিভাবে একটা অ্যান্টাগনিজম সৃষ্টি হয়। এখন যারা সোশ্যালি ডেড হয়ে গেছে, তাদের উপরে দাঁড়ায় আমরা সিটিজেন স্টেট বানাইছি। আমাদের এখন সিটিজেন স্টেটের নানান ঝামেলা হয়েছে, এখানে কালারিজম হইতেছে না হইতেছে, এগুলি অ্যাকচুয়ালি সেকেন্ডারি প্রশ্ন। আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অরিজিনাল প্রাইমারি প্রশ্ন। সো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইমারি প্রশ্ন। এবং ওয়ার অন টেররের যে জিনিসটা,
বাংলাদেশে কেন এগুলি ইম্পর্টেন্ট? কারণ বাংলাদেশে ওয়ার অন টেরর আসছে না। ওয়ার অবশ্যই অন টেরর ইজ অবশ্যই এ গ্লোবাল প্রসেস, এবং ওয়ার অন টেররের অ্যান্টি ব্ল্যাকনেসের সঙ্গে একটা সম্পর্ক আছে। এই জিনিসটা আমাদের বুঝতে হইলে এই ব্ল্যাকনেসের প্রশ্নটা বোঝা একদম ফাউন্ডেশন। ডেফিনেটলি এটা একটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ কানেকশন। এই যে ওয়ার এন্ড টেরর লোকাল যেভাবে মানে আমাদের স্থানীয়, আমরা বাংলাদেশের কথা ধরি বা ইন্ডিয়া বা এই উপমহাদেশের কথা ধরি বা এশিয়ার কথা ধরি, সেই স্থানীয় পর্যায়ে আমরা যখন বর্ণবাদের বিভিন্ন ইস্যু দেখি এবং এর সাথে কলোনিয়াল লিগাসি এবং বর্তমানে বিগত 2 দশক ধরে চলা মানে ওয়ার এন্ড টেররের পটভূমি এবং পরে ওয়ার এন্ড টেররের কন্টিনিউটি যে এখন পর্যন্ত, এই যে কানেকশনের কথা আপনি বললেন, এটা বোঝা অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি দেখি এর সাথে আইডেন্টিটির প্রশ্ন জড়িত, তার সাথে রিলিজিয়াস সাইন, এই যে দাড়ি টুপি, শুধু তাই না, পরিচয়, যে ক্লিন শেভ, যে কিনা জুতা পরছে, প্যান্ট পরছে, এই ধরনের আধুনিক পোশাক আশাক পরছে, তারও যে একটা মডার্ন মুসলিম, তার যে একটা আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি গুলি যখন এক ধরনের পলিটিক্যাল রিফ্লেকশন হয় সোসাইটির ভিতরে, তখন তার যে একটা প্রভাব তৈরি করে, তার সাথে যেই ওয়ার এন্ড টেররের যে যুদ্ধ এবং সেই যুদ্ধের ভিত্তিতে সমাজ যে ভাগ হয়ে যাচ্ছে, আমরা যেই ক্ষমতা বলয়ের মধ্যে প্রবেশ করছি এবং তার যারা সাবজুকেটেড হচ্ছি, মানে তার দ্বারা প্রভাবিত হচ্ছি প্রতিনিয়ত, এগুলোর সম্পর্কটা খুব পরিষ্কার ভাবে আপনি বললেন। তো এই পর্যায়ে তানজিন ভাই, আমরা আপনাকে যেটা আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেটা অলরেডি আপনি উল্লেখ করছেন, সেটা হচ্ছে যে ওয়ার এন্ড টেরর এবং তার সাথে আমাদের যে বর্ণবাদী ব্যবস্থা, মূল্যবোধ বা অপমূল্যবোধ, যেটা নেগেটিভিটি, অবশ্যই নেগেটিভ, এবং এর সাথে যে আমাদের যেই মানে দুনিয়াকে দেখার যে প্রবণতাগুলি, হ্যাঁ, এবং এর যে সম্পর্কটা আপনি আবার একটু বিস্তারিত বলবেন। আমরা এখন এমন একটা যুগে বসবাস করছি যখন কিনা আমি চাই বা না চাই, বা আমি নিজেকে যতই বিচ্ছিন্ন আলাদা ভাবি, আমি অবশ্যই ওয়ার এন্ড টেররের মধ্যে একজন মাত্র, মানে একটা কি বলবো, সাবজুগেটেড পার্সন মাত্র। আমি অবশ্যই এর ডিরেক্ট ইনফ্লুয়েন্স আমাদের উপরে আছে, যে কেউ, সে একজন রিক্সাওয়ালা হোক, বা সে একজন এমপি হোক, বা সে একজন মন্ত্রী, মিনিস্টার, হুএভার। তো এট দ্য সেম টাইম আমি বলবো যে যেই রিয়ালিটি আমরা দেখছি, এখানে এই ব্ল্যাকনেস এর ভিতরে, তো এই জিনিসটা আমাদের অনেকেই মানে একটু দেখতে অসুবিধা করে, যে যেমন ওয়ার এন্ড টেরর যখন শুরু হয়, বা তখন যে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ আম, পর্যায়ে প্রবেশ করে, তখন আমাদের এই আমেরিকার মানে সেনাপতি ছিলেন হচ্ছে কলিন পাওয়েল, আমাদের মানে আমেরিকার তখন প্রেসিডেন্ট ছিলেন ওবামা, বা মন্ত্রী বা কূটকৌশলী ছিলেন কন্ডোলিজা রাইস। এদের সাথে এই যে ব্ল্যাক পপুলেশন, যারা কিনা আস্তে আস্তে যে হোয়াইটনেস এর রিপ্রেজেন্টেটিভে পরিণত হলো, এই পুরা বিষয়টি আপনি যদি একটু বিস্তারিত ভাবে আলাপ করতেন। জি ভাই, চেষ্টা করি আর কি উত্তরটা দেওয়ার জন্য। প্রথমত হলো গিয়ে, ইনশাল্লাহ। আমি যখন ব্ল্যাকনেস নিয়ে কথা বলতেছি, আমি যাদের সাহায্যে কথাগুলো বলতেছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ব্ল্যাক স্টাডিজ এর থিঙ্কার্স, এবং তাদের রেফারেন্সের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি কথাগুলো বলতেছি। এবং আমার নিজেরও কিছু এখানে বক্তব্য আছে, যেগুলি আমি যখন আমি ইসলাম নিয়ে কথা বলতেছি অথবা অ্যান্টি ইসলামিজম, ওইগুলি সব আমার নিজস্ব বক্তব্য। তো এখন আমি ২ টা কথা আগে বলি। সেটা হলো গিয়ে, যারাই, আমি আগেও যেটা বলতেছিলাম যে স্লেভারির ইতিহাসের ১ম থেকে শেষ পর্যন্ত empirically কালো মানুষদেরকে ব্যবহার করা হইছে স্লেভারিকে সাপোর্ট করার জন্যে। ঐতিহাসিকভাবে এটা করা হইছে। যেমন ধরেন স্লেভ প্ল্যান্টেশন, সেখানে স্লেভ পেট্রোলের ইভেন হেডও বানানো হইছে একটা স্লেভকে, যারকে আরেকটু টাকা পয়সা দেওয়া হইছে, আরেকটু ভালো ব্যবহার করা হইছে। যেটা ম্যালকম এক্স যেটাকে হাউস নিগ্রো আকারে আর্টিকুলেট করা হয়েছিল, ক্যাটেগরাইজ করা হয়েছিল, রাইট? Masses of black people are slaves, and then some black people are given some privileges, যেটা কিছুটা প্রিভিলেজ দেয়া তাদের মাধ্যমে স্লেভ পপুলেশনকে কন্ট্রোল করা।
তো মডার্ন আমেরিকা আরো যখন মডার্নাইজ হয়েছে, নানান ধরনের বিশাল বড় বড় পজিশন, মেয়র, গভর্নর, এরকম নানান পজিশনে কালো মানুষরা আসছে, এবং সেই সব পজিশনে ইন্ডিভিজুয়াল কালোদের লাইফের ইমপ্রুভমেন্ট হইলেও, যেটা আমি বলতেছিলাম, ম্যাস লেভেলে দের ইজ আ ক্যাপটিভ পপুলেশন। সো ওই ইন্ডিভিজুয়াল পজিশনে যারা কালো মানুষদের মোবিলিটি হয়েছে, তাদেরকে হোয়াইট সুপ্রিমেসি, আমেরিকা যেহেতু একটা হোয়াইট সুপ্রিমেসিস্ট প্রজেক্ট, সেই প্রজেক্টের জন্য কাজ করতে হয়েছে। যেমন ধরেন যারা বাঙালিরা যারা এখন আমেরিকায় ইমিগ্রেন্ট হিসেবে আইসা ধরেন একটা আইটি সেক্টরে কাজ করতেছে, যে আইটি সেক্টর হয়তো ওয়ার অন টেররের টেকনোলজিকে হেল্প করে, এরকম আর কি। তো তার মানে কি, হোয়াট ইজ দ্য আপনার কমপ্লিসিটি ইন দ্য ওয়ার। এখন এটা কখনো এরকম হবে না, এত নিখুঁত হবে না যে হোয়াইট সুপ্রিমেসির জন্য সবাই যারা কাজ করবে সবাই হোয়াইট, এরকম তো না। আমেরিকার মধ্যে একটা মাল্টিকালচারালিজমকে ব্যবহার করে কিভাবে হেজেমনি তৈরি করা যায়, সেটা তো একটা আমেরিকান প্রজেক্ট। সো এখানে নাথিং সারপ্রাইজিং। অ্যাজ ফার অ্যাজ অন্য প্রশ্ন আপনি যেটা করছেন যে ওয়ার অন টেররের সঙ্গে অ্যান্টি ব্ল্যাক এবং ওয়ার অন টেররের সঙ্গে অ্যান্টি ব্ল্যাকনেসের সম্পর্কটা ঐতিহাসিকভাবে দেখানো, আসলে এখানে দুইটা জিনিস আছে। জিনিওলজি, টেরোরিজমের একটা জিনিওলজি আছে। টেরোরিজমের দুইটা জায়গা আছে। একটা হলো হেইশিয়ান রেভলিউশনের সময় যে স্লেভ রিভল্ট গুলা হচ্ছিল, সেই স্লেভ রিভল্ট গুলাকে ঐতিহাসিকভাবে স্লেভ মাস্টাররা অ্যাক্টস অফ টেরর হিসেবে ধরছিল। আপনি ফলো করতেছেন ভাই? অবশ্যই অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এটাকে এক নম্বর পয়েন্ট। আপনি আগে যান। হ্যাঁ, স্লেভ রিভল্ট যখন হয়, এখন যে ম্যাস মিলিটেন্সি গুলো হচ্ছে, একটা পুলিশের গাড়িতে আগুন দেওয়া হইলো, একটা না কয়েকশো পুলিশ স্টেশন, এগুলি হলো অ্যাক্টস অফ টেরর ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য জিনিওলজি অফ দ্য ওয়ার্ড টেররিজম। সো এইটার এগেনস্টে যখন আমেরিকা যুদ্ধ করতে হবে, দ্যাট ইজ আ ওয়ার অন অ্যাক্টস অফ টেরর বাই স্লেভস। মাস্টাররা স্লেভদের টেররিজমের এগেনস্টে they're trying to fight. So ওইটা war on terror এর অংশ। আরেকটা খুব ইম্পর্টেন্ট ইউরোপিয়ান হিস্ট্রি ইজ দ্য হিস্ট্রি অফ ইউরোপিয়ান পেজেন্ট্রি। ইউরোপিয়ান পেজেন্ট্রি যখন মনার্কি এবং প্রপার্টি ওনার্সের এগেনস্টে দাঁড়াইলো, সেই পেজেন্ট্রি, এগুলি সব হোয়াইট, সেই পেজেন্ট্রি, হোয়াইট পেজেন্ট্রি, when they started to fight back against the European dominant class, that was also considered a form of terror. এইটা একটা ইতিহাস। সো দ্যাট ওয়াজ অলসো আ ওয়ার অন টেরর। আরেকটা ইতিহাস হলো গিয়া সোভিয়েত এবং ন্যাশনাল স্টেট মেকানিজমের মাধ্যমে, এবং আজকে ইসরায়েল স্টেট মাধ্যমে যখন একটা টেরর কমপ্লেক্স তৈরি করে, and to terrorize the population of the state, যেটা চাইনিজ সরকার এখন করতেছে উইগারদের এগেনস্টে, এবং নানান সরকার আছে, এগুলি স্টেট বেসড টেররিজমের একটা জিনিওলজি আছে। তো আপনাকে আমি তিনটা জিনিওলজিক্যাল এক্সাম্পল দিলাম। দ্য আপরাইজিংস অফ দ্য স্লেভ আর কনসিডার্ড আ ফর্ম অফ টেররিজম বাই দ্য স্লেভ ওনার্স। The uprisings of the peasants are considered a form of terrorism by property owners and particular class. And the fight against the statist mechanism of oppression was also considered a form of terrorism. এই তিনটার ইতিহাসে যুক্ত হইয়া ৯/১১ পরে যেই টেরর শুরু হইল ইসলামের এগেনস্ট, ইসলামকে টেররিজমের ফিগার আকারে ধরে, সেইটার এগেনস্টে মাল্টিপল জায়গা থেকে যে ওয়ার, সেই মাল্টিপ্লিসিটি অফ দ্য ওয়ার কামস ফ্রম দিস থ্রি জিনিওলজিস ব্রডলি। সো ওয়ার অন টেররের এই নানান রিসোর্স উইল বি ইউজড। ফিলোসফিতে একটা ওয়ার্ড আছে, এটা মিশেল ফুকো ব্যবহার করছিল, নাম হলো ডিসপজিটিভ। এটা কোনো স্টেটের কাজ না, কাউন্টার টেরোরিজমের একটা ডিসপজিটিভ আছে, অর্থাৎ নানান ধরনের ডিসকার্সিভ ব্যাপার আছে হেজেমনি তৈরি করার জন্য, এবং রিসোর্সেস আছে, আটারেন্সেস আছে, এবং ইন্টেলিজেন্স অ্যাপারেটাস আছে। এই নানান এলিমেন্টস এন্ড কোঅর্ডিনেশন গুলা একসঙ্গে হইয়া এক ধরনের ইসলাম বিরোধী একটা গ্লোবাল ওয়ারে নামার যে পলিসি, প্রোগ্রাম এবং এক্সিকিউশন, এইটা হলো ওয়ার অন টেরর। এবং এইটার মধ্যে একটা বিগেস্ট ইনগ্রিডিয়েন্ট ইজ টু লুক অ্যাট দ্য স্লেভ রিভল্ট অ্যাজ আ ফর্ম অফ টেরর। এই জন্যে ওয়ার অন টেরর এবং স্লেভ রিভল্টের বিরোধী যে যুদ্ধ, এটার মধ্যে একটা ফাউন্ডেশনাল সম্পর্ক আছে। এখন আসি বর্ণবাদের যেই
বর্ণবাদ আমি বলছি, আমি অ্যান্টি ব্ল্যাকনেস এবং বর্ণবাদকে আমরা, আপনি তো বটেই, আমরা অবশ্যই প্রথম থেকেই, এটা আমাদের শ্রোতারা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে আমরা অ্যান্টি ব্ল্যাকনেস এবং বর্ণবাদকে একটু আলাদা করে আলোচনা করছি। জি সো আমরা যখন বর্ণবাদ অবশ্যই আছে, এটা ডেফিনেটলি নোবডি ইজ, আমরা এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই, এবং অ্যান্টি ব্ল্যাকনেসটা আরো অত্যন্ত ভিন্ন রকম ক্যাটাগরি, যেটাকে তানজিম ভাই বললেন অন্টোলজিক্যাল ক্যাটাগরি। তো কারণ এই সম্পর্কটা লজিক্যাল ক্যাটাগরি, এটা সম্পর্ক হচ্ছে একজনের অস্তিত্বের সাথে, তার আইডেন্টিটির সাথে, সে কিভাবে নিজের আত্মপরিচয় নির্মাণ করছে, তার যে সমসাময়িক জীবন ব্যবস্থা, তার ফ্যামিলি, তার বাপ দাদা, এই যে কন্টিনিউইটি, জিনিওলজিক্যাল বাস্তবতা তার সাথে যে তৈরি করেছে, এটার সাথে তার অন্টোলজির সম্পর্ক, এটা নিছকই সে শ্রমিক নাকি সে জমিদার নাকি হোয়াট এভার, হ্যাঁ, এটা নিছকই সেই সমস্ত অর্থনৈতিক ক্যাটাগরি না, এটা নিছক রাজনৈতিক ক্যাটাগরিও না, এটা অনেক বড় অন্টোলজিক্যাল ক্যাটাগরি, একের অন্টোলজিক্যাল অনেক বড়, যার ভিতরে উপাদান আকারে তার অর্থনীতি, তার অনেক কিছু চলে আসতে পারে। তো সেই ক্যাটাগরি আকারে আমরা অ্যান্টি ব্ল্যাকনেস কে দেখছি। আর আমরা যদি বলি যে আচ্ছা ঠিক আছে, সাদা কালো ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলি বর্ণবাদী যেই বৈশিষ্ট্যগুলি সমাজের ভিতরে আছে, যেটা কিনা সমাজের ভিতরে বিদ্যমান নানা রকমের এই বিভেদকে টিকায় রাখতেছে, সেটার ভিতরে তো অবশ্যই বর্ণবাদ আছে। তো এই বর্ণবাদের কিছু রূপ, খুবই পেটি রূপ, খুবই স্থূল রূপ, আমরা আবার একটু আলোচনা করে আমরা আস্তে আস্তে শেষের দিকে আগাবো। সেগুলো হচ্ছে যেমন এই যে বলা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে এরকম যে হ্যাঁ আমেরিকার কালোরা তারা তো ক্রিমিনাল, এই যে তাদেরকে ডেমোনাইজ করা, আমরা দেখেছি যে মুসলিমদেরকে এভাবে নানাভাবে ডেমোনাইজ করা হয়, যে ডেমোনাইজেশনের একটা স্ট্রাকচার আছে, আমরা এটাকে একটু আলাপ যদি আপনি করতেন। এছাড়া আরো আছে যে সাদারা তো ভালো, তারা তো সাহায্য করতেছে ইত্যাদি ইত্যাদি, এই যে সিম্প্যাথেটিক সাদা রিজাইমের একটা বিষয়, এই সিম্প্যাথেটিক সাদা অংশটা সোসাইটির মধ্যে, এরাই কিন্তু নাগরিকতাবাদের ভিতর দিয়ে এই যে অ্যান্টাই ব্ল্যাকনেস এর বিষয়টাকে আড়াল করে রাখার চেষ্টা করে। এই দিকটা একটু আলোচনা করবেন, যে যে সাদাদের প্রতি এক ধরনের সিম্প্যাথি বা সুপ্রিমেসি ইত্যাদির প্রতি যে এক ধরনের ওকে তারা আরো বেশি ফিট, তারা গভর্নেন্স আরো ভালো বুঝে ইত্যাদি ইত্যাদি, এগুলো খুবই স্থূল ব্যাপার যদিও। এছাড়া আরেকটা বিষয় আছে যেটা বলাই বাহুল্য, যে ইসলামের আমি আবারও বলছি, ইসলামের নানা ধরনের সোসাইটিতে, আমাদের সোসাইটিতে একটা বিগত 10 বছরের ভিতরে খুব বড় একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে শাহবাগ এবং শাপলা চত্বর ইস্যু, যেখানে দেখা যাচ্ছে যে রিলিজিয়াস ডিফামেশন হয়েছে, সরি। তো এই ডিফামেশন মানে এই যে শাতিমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মীয় বিশ্বাস, এগুলোর মূল আইকন গুলার বিরুদ্ধে যেই কালেকটিভ সিস্টেমেটিক অ্যাবিউসিভ ক্যাম্পেইন, সেটার বিরুদ্ধে যখন আমাদের উলেমা ভাইরা এবং সবাই মিলে একটা জনগণকে সাথে নিয়ে যখন এটা প্রতিরোধ করছিলেন, সেই সময়ের যে বিষয়গুলো দেখি, এগুলাকে যে নানাভাবে এই অ্যান্টাই ব্ল্যাকনেস যে রেটরিক, এগুলা ইউজ করে কিন্তু এগুলাকে নেগেট করার, খারিজ করার একটা প্রবণতা আমরা দেখছি। এই বিষয়গুলা একটু লোকালি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আপনি একটু আলোচনা করবেন, আমি আশা রাখি। ধন্যবাদ, খুব ইম্পর্টেন্ট জরুরি প্রশ্ন, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, তো প্রথম আমি কয়েক সপ্তাহ আগে আমার যে জার্নাল, সেখানে টমি কারি নামে এক স্কলারের সঙ্গে আলোচনা করতেছিলাম। টমি কারি দ্য ম্যান নট বইটা লিখছেন, তো ওনার সঙ্গে আলোচনা আমি বলতেছিলাম আমাকে আমাদের দুইজনের একসঙ্গে ইন্টারভিউ হচ্ছিল আর কি। সো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে টমি ক্যারির কাজে তুমি ইসলামের ব্যাপারটা, আমি সরি পুরো ব্যাপারটা আমি একটু ঘুরায় বলতেছি আর কি আপনাকে, একটু পেশেন্টলি শুনতে পারলে ভালো হয়। অবশ্যই অবশ্যই আপনি বলেন, এটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সেটা হলো গিয়া যখন বাঙালি মুসলমান বলে যে কালোদের মধ্যে ক্রিমিনাল আছে, এটা অ্যাকচুয়ালি ক্রিমিনালদের ব্যাপারে যে তাদের ফিয়ার সাইকিক লেভেলে
কালোদের প্রতি বাঙালির অথবা যে কোনো মানুষের রিয়েল ফিলিং কি, সেইটা আপনার সঠিক উত্তরটা পাবেন। আপনি জিজ্ঞেস করবেন না যে আপনি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট কালো মানুষ। বেশিরভাগ মানুষ হয়তো বলবে, হয়তো এরকম ডাইরেক্টলি বলবে না, তারা তো মাল্টিকালচারাল একটা উত্তর দিবে, অসুবিধা কি, কালো মানুষটাও ভালো, একটা লিবারাল উত্তর দিতে পারে। আপনি যদি সঠিক উত্তর চান একজন মানুষ অ্যাকচুয়ালি কি মনে করে, আপনার জিজ্ঞেস করে ক্রিমিনালদের ব্যাপারে আপনি কি মনে করেন, হোয়াট এভার দে উইল সে is actually what they feel about black people. Similarly, বাংলাদেশের বুর্জুয়ারা, শাহবাগী প্রেমিকরা, তারা ইসলামের ব্যাপারে কি মনে করে, আপনি যদি জিজ্ঞেস করেন একটা রাবীন্দ্রিক শাহবাগরে যে ইসলামের ব্যাপারে কি মনে করে, ও ইসলাম খুব শান্তির ধর্ম, ভালো ধর্ম, এটা সেটা এগুলি বলবে। আপনি যদি তারে জিজ্ঞেস করেন জঙ্গিবাদের ব্যাপারে কি মনে করেন, ওই উত্তরটা যেটা, that is actually the real answer to the question what they think about Islam. এক্স্যাক্টলি। একদম, মানে এটা বুঝছেন? খুব So ভালো জায়গায় গেছেন আপনি। exactly. So এই যে psychic regeneration of the citizener liberal citizener psychic regeneration হওয়ার জন্যে they have to think of the black as a criminal, they have to think of the Islamic practitioner as the terrorist. This is their psychological problem. এবং এটা তাদের আনকনসিয়াসনেসের, তাদের ড্রিম লাইফের, তাদের স্বপ্নের জগতের প্রবলেম। এবং এটা হচ্ছে সেকুলারিটি, এই যে আপনি এটা হলো সেকুলার ডিজিজ, অ্যাবসলিউটলি এটাই। তারা নানান ভাবে কিভাবে মোল্লাদের ইগনোর কইরা, কিভাবে গান বাজনা কইরা ইসলামের মধ্যে আসবে, কিভাবে উল্টায়া পাল্টায়া হাদিস ছাইরা, হ্যাঁ, নতুন ভাবে ইন্টারপ্রিট কইরা ইসলামরে গ্রহণ করবে। দে আর বিজি উইথ দ্যাট। ওয়াই? কিভাবে তারা শরিয়াকে এক্সক্লুড করবে। এক্স্যাক্টলি। ইসলামোফোবিয়ার প্রধান বৈশিষ্ট্য হলো গিয়া অ্যান্টি শারিয়াফিকেশন। ওকে, সো দিস ইজ ফাউন্ডেশনাল। যে কোনো যারা ইভেন বাংলাদেশে যারা ভালো সেকুলার, দে আর ফিয়ারফুল অফ শরিয়া। ইসলামকে কালচারাল অবজেক্ট হিসেবে পছন্দ, শরিয়া দেখলে ভয় পায়, বিকজ this is the essence of the jurisprudence and the structure of law and the manner in which we are supposed to follow the prophetic life. এবং এই ফোবিক সেকুলার সাবজেক্টই ওই ব্ল্যাকনেসকে ভয় পায়, মানে তার দুই ফোবিয়ার ফাউন্ডেশন কিন্তু জায়গায়। এক্স্যাক্টলি। এবং এখানে একটা সিডাকশনের ব্যাপারও আছে। It is similar to যেমন ফ্রান্স ফ্যানন বলছে যেই মাস্টাররা নিগ্রোফোবিক, হ্যাঁ, আরেক রকমের মাস্টার আছে যারা নিগ্রোফিলিক, হ্যাঁ, এবং নিগ্রোফিলিকরা ইকুয়ালি সিক অ্যাজ দ্য নিগ্রোফোবিক। সো বাংলাদেশে যেই সেকুলাররা ইসলামোফিলিক, they are as sick as the Islamophobic. যেই বামের লোকরা ইসলামরে ইন্টারপ্রিট করে ভালোবাসতে চায়, তাদের মধ্যেও সিকনেস আছে, because they cannot embrace Islam as an orthodox system. অর্থোডক্সি নাম বললেই তাদের প্রবলেম হয়ে যায়, বিকজ they are Islamophilic, কিন্তু শরিয়ার ব্যাপারে they cannot manage it. এইটা হইল কি এক ধরনের ডিপ সাইকোলজিক্যাল ইমব্যালেন্স এবং সিকনেস। আচ্ছা, তো এই যে আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছেন। আমরা দেখতেছি যে এটার একটা সাইকো অ্যানালিটিক রিয়ালম আছে, এটার যে ফাউন্ডেশন, মানে এই যে ইসলামোফোবিয়া এবং ইসলামোফিলিয়া, রাইট, একদিক থেকে এই বিষয়টা, এই ইসলামোফোবিয়া এবং ইসলামোফিলিয়ার বিষয়টা আরেকটু যদি আপনি বাংলাদেশের ডিসকোর্সের ভিতর দিয়ে এবং বাংলাদেশের সোশিও পলিটিক্যাল রিয়ালিটির ভিতর দিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। জি ভাই, এটা আসলে আমি আনফরচুনেটলি সাইকোঅ্যানালিসিসের মানে ন্যারেটিভ গুলা, যেহেতু এখানে একটা এফেক্টিভ এবং ডিজায়ার প্রশ্ন থাকে, তো কিছু জিনিস একটু এক্সপ্লিসিটলি বলতে হয়। সো
আমি আমাদের এই যারা লিসনারদের তাদেরকে বলবো যে আপনারা এটা শুধুমাত্র আমি এইসব শব্দ ব্যবহার করতেছি টু গিভ ক্ল্যারিটি টু দ্য সাইকোলজিক্যাল সাইকিক কন্ডিশন। এটা কোনো এন্টারটেইনমেন্ট করার জন্য না। সো আপনারা প্লিজ এটা ওইভাবে গ্রহণ করেন আর কি। শুধু না না ডেফিনেটলি সেটা তো- করবেন না তারা, কিন্তু আপনি জাস্ট একটু ব্যাখ্যা করেন যেন তারা আসলে এই জিনিসটার সাথে রিয়ালি মানে জি, কানেক্ট করতে ইসলাম পারে। ও ক্লিয়ার ব্যাপারটা সর্ট অফ এটা একটা there is a deep cultural secular মুসলিমদের there is a deep desire to এবং সাবকন্টিনেন্টের এখন স্পেসিফিক ইতিহাসে আমি বলবো যে কিছু কিছু রিসার্চ করা হয়েছে, যেমন মৃণালিনী সিনহা কলোনিয়াল ম্যাসকুলিনিটির উপরে যে কাজটা করছেন, সেখানে দেখাইছেন যে বাঙালি ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে ব্রিটিশরা বাঙালি বাবুদের, যাদেরকে বলা হয় বাবু, বাঙালি হিন্দু বাবুদের কাজ দিত এবং তাদেরকে সারাক্ষণ টিজ করতো যে দে আর নট ম্যানলি এনাফ, তাদেরকে ইফেমিনাইজেশন করা হতো। এটা অ্যাকচুয়ালি বাঙালি প্রপার্টি, কিছুটা ছোট ছোট প্রপার্টি ওনিং এবং বেসিক্যালি বাঙালি বাবু যেটাকে বলা হয়, দে নেভার গ্রু আপ, দে মানে এমার্জিং বাঙালি মিডল ক্লাস সেই Exactly. রেনেসার সময়, যখন সেই সময় বেঙ্গলি যারা রেনেসাসের সময় বেশিরভাগই হিন্দু ছিল আর কি, দেয়ার যখন কনসিডার্ড ব্রিটিশ কলোনি ছিল। এক্স্যাক্টলি, সো এরা আন্ডার দ্য ব্রিটিশ দে ইউজ টু গেট অল কাইন্ডস অফ আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, ঠিক আছে? এবং এদের Exactly. ব্যাপারে ব্রিটিশদের যে কেরানি, এই কেরানিদের ব্যাপারে যে লেখাপত্র আছে সেখানে একটা ডিম্যাসকুলেশন এবং একটা ফেমিনাইজেশন হয়েছে, তাদেরকে মেলি আকারে একটা ডিসকোর্স তৈরি হয়েছিল। এইটার রেসপন্সে বাঙালি লিটারেচার আসছিল এবং এই বাঙালি লিটারেচারের ওই সময়ে অনেকে ফোকাস করছিল কিভাবে ম্যানলিহুড বাড়ানো যায়। সো আমরা যদি ওই প্রজেক্টটা ফলো করি, ওই সময়ে ব্রিটিশরা আবার দুই ধরনের সাবকন্টিনেন্টাল লোকদের কথা বলছিল, যাদেরকে ব্রিটিশরা ওদের ডিসকোর্সেই ডিসক্রাইব করছে অ্যাজ দ্য অপোজিট অফ দ্য বাঙালি বাবু। এক নম্বরে ছিল হইল গিয়া দ্য ইসলামিক, যাদেরকে আমরা মোল্লা বলি, দ্য ইসলামিক মুল্লাস। আরেকটা হলে গিয়ে মুল্লা ফিগারেই ধরা হয়েছিল পাঞ্জাবি শিখ যারা। ঘটনা বুঝাতে পারতেছি? এই দুইটা ক্লাস অফ মেন, এই দুই ক্যাটাগরি অফ মেন ওয়ার কনসিডার্ড দ্য অপোজিট অফ বাঙালি বাবু, দেয়ার ম্যাসকুলিন ফিগার্স। এই কারণে বাঙালি কনসিয়াসনেসের মধ্যে যে এই বাঙালি বাবুরাই তো পরে এই শাহবাগের পুঁটি মাছ হয়েছে। সো এই বাঙালি বাবুরাই শাহবাগের সেকুলাররা, বুঝছেন? সে এরা why do they psychologically fear the Islamist figure? This is the real question. Because they themselves have been historically assigned a sexually inadequate role. এই জন্য ওর স্টেট পাওয়ার লাগে একটা নন ভায়োলেন্ট সিভিল ডিসোবিডিয়েন্সের একটা মার্চ, যেখানে আমাদের তাওহিদিক জনতা আইসা প্রফেট মোহাম্মদকে সম্মান করার জন্য আইসা একটা প্রোটেস্ট করছে নন ভায়োলেন্টলি, খালি তসবি নিয়ে হাজির হয়েছে। তাদেরকে যেইভাবে স্টেট পাওয়ার নিয়ে ওভার এক্সেসিভ ভায়োলেন্স কইরা হত্যা করা হয়েছে, এই যে এক্সেসিভ ভায়োলেন্স, এটার কারণটা কি? বিকজ দে ফিল ইনঅ্যাডিকুয়েট ইন ফ্রন্ট অফ দ্য ইসলামিস্ট ফিগার। এটা তাদের একটা সেক্সুয়াল ইনঅ্যাডিকুয়েসি, পলিটিক্যাল সেক্সুয়াল ইনঅ্যাডিকুয়েসি অফ দ্য সেকুলার সাবজেক্ট ইন বাংলাদেশ। কারণ এরা হলো বাঙালি বাবুর থেকে আসছে এবং their formation is anti-Islam. So this is the psychic issue. Franz Fanon এই জিনিসটাই স্টাডি করছে with the figure of the black subject, যে কেন সাদা মহিলারা always afraid of the black subject but আবার at the same time seduced because they know যে the white man is incapable of satisfying her. It's the same situation. The Bangali Babu is incapable of satisfying the women in the secular realm. এই জন্য there is a seduction and interest in the Islamist figure. এটা আপনি দেখতে পারবেন বলিউডের সিনেমাতেই দেখবেন, সবগুলা নায়কের নাম খান, যেটা জোরে বোলিং করে সেটা খান, বুঝছেন না? So why is that? Because there is a conception of a psychic
আপনার ইনঅ্যাডিকুয়েসি কালেকটিভ লেভেলে সাবকন্টিনেন্টে, এবং দ্য ভেরি মেকানিজম ইন হুইচ মুসলিমস আর আন্ডারস্টুড এবং মুসলিম ম্যাসকুলিনিটি ইজ আন্ডারস্টুড, এইটা হলো গিয়া এট দ্য লেভেল অফ সাইকিক লাইফ। এবং এই কারণে ইসলামোফিলিয়া এবং ইসলামোফোবিয়া দুইটার একটা পারফরমেটিভ ফাংশন আছে ওয়ার অন টেররের ভিতরে। তো আমরা এখানে একটা অভিনব ফ্যাক্ট এবং অভিনব রিয়ালিটি রিভিল করলাম, সেটা হচ্ছে যে বাঙালি প্রোগ্রেসিভদের এই যে শাহবাগী, বিভিন্ন রকমের শাহবাগী বা অশাহবাগী সেকুলার, তারা মূলত যেই ডিসকোর্স দিয়া তাড়িত হইতো এতদিন, সেটা হচ্ছে ধরেন যদি বলা যায় একটা হলো সিনক্রিটিক ডিসকোর্স, সেটা হচ্ছে আপনার বলা যায় যে ধরেন দীনেশ চন্দ্র সেনের বৃহৎ বঙ্গ, অথবা আমরা যদি আরো মডার্ন টাইমে এসে ধরি, আমাদের সময় এসে আহমেদ ছফার বাঙালি মুসলমানের মন, তাহলে ওখানে বিশেষ করে আহমেদ ছফার বাঙালি মুসলমানের মনে যেই ডিসকোর্সটা বা যেই মনোভাবটা উনি, যেই চৈতন্যের কথা উনি বলছেন, উনি দেখাচ্ছেন যে বাঙালি চৈতন্য নাকি হীনমন্য। অথচ আমরা দেখতেছি যে যেই মন কোট আনকোট, যেই চৈতন্য বাঙালি মুসলমানকে বা মুসলিমকে দেখছে, স্টাডি করছে, অবজার্ভ করতেছে, থিওরিটাইজ করতেছে, তাদের বয়ান হাজি করতেছে, হি হিমসেলফ ইজ দ্য হীনমন্য। Absolutely correct. This is absolutely the situation. হ্যাঁ, তো এই যে আপনি যে ডিসকোর্সের কথা বলতেছেন, এটা হলো আপনার কমেন্টারি। আমি আমার স্টাডিতে, আমি যেহেতু মডার্ন 71 এর পরের লিটারেচার এবং কলোনিয়াল সময়ের এটা একটা কানেকশন তৈরি করছি উইদাউট গোয়িং টু দ্যাট পার্টিকুলার টেক্সট আপনি যেটা বলতেছেন। বাট আমি বেসিক্যালি থিওরিটিক্যালি আপনার সঙ্গে এই ব্যাপারে এগ্রি করি যে দ্য আনকনশিয়াস, দ্য বেঙ্গলি, দ্য আনকনশিয়াস hates the Islamist figure, whether the unconscious even loves the Islamist figure, the secular mindset is sick. তার সাইকিক রিজেনারেশনের জন্য ইসলামোফোবিয়াটা নেসেসারি, এবং ইসলামোফিলিয়াটা ইজ সর্ট অফ লাইক লাস্ট অ্যাটেম্পট টু কন্ট্রোল। ইসলামোফিলিয়া মানে কি? ইসলামোফিলিয়া মানে আমি লাভ মেকিং এর মাধ্যমে ইসলামকে ডোমেস্টিকেট করব। That's what they want. Exactly. এই যে এখন মানে বিষয়টা একদম পরিষ্কার হয়েছে। Love and hate is the same situation, just approaching the object from two different angles. এই প্রসঙ্গে আমি লিসনার্সদেরকে আবার একটু বলতে চাই যে এই বিষয়গুলি নিয়ে আমাদের দোহা ভাইয়ের যে গবেষণা, সেটা আমরা আশা করি, দোয়া করি এটা খুব শীঘ্রই প্রকাশিত হবে, যেখানে স্ট্রাকচারাল সাইকির অ্যানালিটিক্সটা উনি তুলে ধরছেন। অ্যাট দ্য সেম টাইম আমরা এই বিষয়গুলি নিয়ে, এখানে অনেকগুলি বিষয় চলে আসছে আমাদের আলাপ আলোচনার মধ্যে, এটা জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি আলাপ। তো স্টে টিউন, সঞ্চারণ.com, আপনারা নিচে লিংক দেখতে পাবেন। তো সেখানে আপনারা এই আলাপগুলি আরো বিস্তারিত ভাবে, স্টেপ বাই স্টেপ ভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলাকে আরো তুলে ধরার জন্য। তো এই পর্যায়ে এসে আমরা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানটা শেষ করব। তো তানজিন দোহা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। মাশাআল্লাহ, আপনি অনেক কিছু তুলে ধরছেন। আমরা আশা করতেছি কিছুটা হলেও অ্যাটলিস্ট আমরা নোক্তা আকারে রেখে যেতে পারতেছি যে এই যে কমপ্লিকেটেড বিষয়, জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের ভিতর দিয়ে যার সম্মুখে আমরা দাঁড়ালাম, যে যেই সাদা স্লেভ ক্যাচার, তথাকথিত পুলিশ, তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষক, আপনারা খেয়াল করছেন সে ক্যামেরার দিকে তাকায় ছিল। এই হত্যাকাণ্ড ছিল অনলাইন, এটা একটা অভিনব বিষয়, এটা একটা অনলাইন হত্যাকাণ্ড, এটা ক্যামেরার সামনে হয়েছে। এখানে আমরা দেখতেছি যে নিথর দেহ, চোখ খোলা পড়ে আছে সেই স্লেভ ক্যাচারের হাঁটুর তলায়। এই যে ইতিহাস, আপনারা কি ইতিহাস হিসেবে দেখেন, জর্জ ফ্লয়েড is a representative of the history of the struggle of the humankind. তো এই যে সাদা স্লেভ ক্যাচার, সে আমাদের দিকে তাকায় আছে, সে হয়তো ভাবতেছে যে দেখ আমি মারতেছি, আমি খুন করতেছি, সো হোয়াট। তো অবশ্যই আমরা এই সাইকির আরোই উন্মোচন ঘটাবো ইনশাল্লাহ। এই পর্যায়ে এসে আমি আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি, অনেক ধৈর্য ধরে আপনারা শুনছেন। দোয়া করবেন আমরা আরো সামনে আগাড়ি আলাপ আলোচনার মাধ্যমে এই জিনিসগুলোকে যেন ফুটিয়ে তুলতে পারি। তানজিন দোহা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।